প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক যারা লাইভে শুরু থেকে দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং সেই সাথে বলে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবিকের ভর্তি যে পরীক্ষাটি হয়ে গেল তার পরবর্তীতে আজকে আমার এই ক্লাস। এর আগে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্ন কেমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন কেমন হয়। আমি আশা করছি আগামীকাল ইনশাআল্লাহ 1 মিনিট করে করে আমি সুপার সাজেশন সেগুলোর দিয়ে যাব। বাট তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে দুইটি ইউনিট রয়েছে সেই দুইটি ইউনিট নিয়ে আজকের ক্লাস। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মানবিক ইউনিট এবং ব্যবসা শিক্ষা যে ইউনিট, এই ইউনিটগুলোতে প্রশ্ন কেমন আসে সেগুলো নিয়েই কিন্তু আমার আজকে লাইভ। দেরি না করে সকলে যুক্ত হয়ে যান। একটু বন্ধুদেরকে মেনশন করুন এবং কমেন্টে জানিয়ে দিন যেন বন্ধুরাও যুক্ত হয় এবং আমরা আমাদের ক্লাসটি সুন্দর করে উপভোগ করতে পারি। তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা আজকের ক্লাসে দেখব যে আরইউ এর জন্য, অর্থাৎ রাবির জন্য, আরইউ এর জন্য এবং সি এর জন্য মূলত কোন কোন টপিকগুলো কি কি। আপনারা যদি আমাকে বলেন যে ভাই বুক সাজেশন দিয়ে দেন, সেক্ষেত্রে আমি বুক সাজেশনও দিয়ে দিব। যদি বলেন যে ভাই বুক সাজেশন দিয়ে দেন, বুক সাজেশন দিয়ে দিব। এখন যদি কেউ এসে বলে যে ভাইয়া আপনি তো জয়কলির ক্লাস নিচ্ছেন, হ্যাঁ আপনি তো জয়কলির কথাই বলবেন, বলে দিচ্ছি আমি জয়কলির ইংরেজি বিচিত্রার লেখক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মাস্টার্স করছি। আমি যে শুধু এই বইয়ের কথাই বলবো এরকম নাও হইতে পারে, আপনাকে আমি আরেকটু উপকারও করে দিতে পারি। হ্যাঁ, এই বইয়ের পাশাপাশি আরও কিছু বই বলবো, বাট আপনি নিজে থেকে বিচার করবেন যে কোন বইটা ভালো, কোনটা একটু কালো, যেটাকে আপনার পছন্দের মনে হবে সেইটা অনুযায়ী আপনি ক্লাস করতে আসবেন এবং সেই বইটাই পড়বেন। তো আমি দেরি করব না, ক্লাস শুরু করব। তার আগে একটু আমাকে বলেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এবং কে কই থেকে ভিডিওটি দেখছেন। বেশি বেশি কমেন্ট করেন, যত বেশি কমেন্ট করবেন তত বেশি ক্লাসে মজা করব আমরা ইনশাআল্লাহ। রাইট, সালাম দিয়েছেন একজন, ওয়ালাইকুম আসসালাম। একজন বলেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? মনে রাখবেন আপনাদের উপস্থিতির সংখ্যা যত বাড়বে তত আমি ক্লাস নিয়ে মজা পাবো, আমি তত বেশি ক্ষণ ধরে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা একই সাথে দেখব যে বিগত বছরগুলোতে আসলে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন টপিকগুলোতে আমরাও প্রাধান্য দিয়ে যাব। রাইট, তো আমরা আর দেরি না করে শুরু করে ফেলি। তাহলে প্রথমে আমরা চিন্তা করব যে আরইউ এর ক্ষেত্রে টপিক কী কী এবং সি এর ক্ষেত্রে টপিক কী কী। আমাকে প্রিপারেশনটা কি এই জাহাঙ্গীরনগরের পরেই নিলে চলবে, নাকি আগে থেকে একটু আরইউ এর জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করব, সেটা একটা বিষয়। চট্টগ্রামের জন্য কি আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে কি না, এগুলো বিভিন্ন বিষয় আসবে। সেই বিষয়গুলোতে আমি আলোচনা করতে চাই যদি আপনাদের সারা বেশি বেশি পাই। রাইট, আসসালামু আলাইকুম ভাইয়া বলেছেন শেখ সামিয়া। সবার একটু নামগুলো পড়ি তারপর শুরু করি। মিতালি, ডিউসি ইউনিটের জন্য একটা ক্লাস নিন। মিতালি, হ্যাঁ নিব। রিমন কাজী বলছেন আসসালামু আলাইকুম। সুমনা নারায়ণগঞ্জ থেকে দেখছি। হানিফ পিয়া সালাম দিয়েছেন। সুমনা ইয়াসমিন আছেন। আমি আপনাদেরকে বলেছি আপনারা একটু মেনশন করিয়েন, শেয়ার করিয়েন। সোনিয়া কমেন্ট করেছেন, আরও আছেন রাহাত, গোবিন্দগঞ্জ থেকে দেখছেন, অর্থাৎ আমার উপজেলা থেকে। ওকে, ঠিক আছে, ভেরি গুড, খুবই খুশি হলাম। তাহলে আমরা ক্লাসের দিকে শুরু করতে পারি। সবার প্রথমে থ্যাংক ইউ সুমনা ইয়াসমিন, আপনার জন্য একটা চকলেট বুক করে রাখলাম। হ্যাঁ, আমরা এই প্রশ্নের মধ্যে পরে যাই। প্রশ্ন যাওয়ার আগে আরইউ স্পেশাল সাজেশন দেওয়া প্রয়োজন না, আরইউ স্পেশাল সাজেশন আগে লিখি, সেই অনুযায়ী কাজ করি। হ্যাঁ, আপনারা যারা জেএনইউ দিবেন, ডিইউ এর সি ইউনিট দিবেন, সবাই যারা দিবেন তাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, সেখানেও আসবো। বাট তার আগে বলে দিচ্ছি যে এই আরইউ এর স্পেশাল যে সাজেশনটা আমি দেখাই আপনাকে, এটা আমার খাতা, এই খাতার মধ্যে আমি লিখে রাখছি এখানে। হ্যাঁ, এই খাতার মধ্যে আমি লিখে রাখছি, ওই যে উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ আপনি উপরে দেখতে পারবেন যে উপরে লেখা আছে আরইউ স্পেশাল সাজেশন। আরইউ স্পেশাল সাজেশন এই পেজে আছে ইংরেজি অংশ, ফোকাস করতে পারছে না ক্যামেরা, এই পেজে আছে ইংরেজি অংশ। আপনি আমি যদি পরের পেজে যাই, পরের পেজ আছে বাংলা স্পেশাল সাজেশন, তারপরের পেজ এই জায়গাটা আছে আরইউ ফাইনাল জিকে সাজেশন। রাইট, তো এই যে আমি ইংরেজি বাংলা জিকে তিনটাই দেখতে পাচ্ছি, আমি সবগুলো আপনাকে দিব যদি আপনি ক্লাসটা একটু শেয়ার করেন। শেয়ার করলে আমি নিজে আপনাকে পেজের থেকে মেসেজ করে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব যে এই তিনটার স্পেশাল সিলেবাস এই। কিন্তু আপনাদের সবাইকে শেয়ার করতে হবে। এই যে 150 জন আছেন, 150 জন যদি শেয়ার করেন তাহলে আপনাদের ইনবক্সে গিয়ে আমি নিজে দিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছেন জেইউ তো আগে, হ্যাঁ জেইউ আগে, সেই জন্যই তো বলছি জেইউ এর জন্য নাই ভাইয়া, আছে জেইউ এর জন্য থাকবে, সবগুলোই থাকবে, কোনোটাই বাদ যাবে না। বাদ যাবে না একটি শিশু, বাদ যাবে না একটি বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়কে কতল করা হবে। হ্যাঁ,
সবগুলোই হবে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সিলেবাস দিয়ে আসবো, কারোটাই বাদ দিব না, কারো কমেন্টই আজকে বাদ যাবে না, রাইট? তো যাই হোক, আমরা আসি যে আরও স্পেশাল সাজেশনের ক্ষেত্রে আমি কি করব, যদি ভিডিওটি শেয়ার হয়ে যায় তাহলে আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর এছাড়াও তো আপনারা যদি আমাকে রিচ করতে চান, আমি কমেন্ট করছি যে ক্লাসে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ও ভালোবাসা। আমি আমার আইডি থেকে কমেন্ট করলাম। কোনোভাবে যদি আপনি পিডিএফ না পেয়ে যান শেয়ার করার পরেও, তাহলে আমাকে জানাতে পারেন, আমি চেক করব। এই যে আমি মাজেদুল ইসলাম রাকিব আইডি থেকে কমেন্ট করেছি যে ক্লাসে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং ভালোবাসা। হুমায়রা তাসনিম কমেন্ট করেছেন এইচএসসি 25 ব্যাচের একজন শ্রীঞ্জো, খুবই খুশি হয়েছি। জেইয়ের জন্য কবে বলছেন? তাবভি আমি বলতেছি, তোমাকে প্রমিস করতেছি, তুমি জেইয়ের জন্য একটা ভিডিও পেয়ে যাবা খুব দ্রুত। জেইয়ের জন্য আমার এই খাতায় সিলেবাস রেডি করা আছে, দ্রুত দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিন্তু কমেন্ট করে দিচ্ছি, আপনারা আমাকে রিচ করতে পারবেন, রাইট? তাহলে আপনাদেরকে কি করতে হচ্ছে, ভিডিও শেয়ার করলে আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব জেইয়ের আরইউয়ের ইংরেজি, বাংলা এবং জিকে অংশেরটা। এবার আসি জেইয়ের জন্য কি করব, আগামীকাল ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব, আগামীকাল বা পরশু, আগামী 3 দিন সময় দেন আমাকে। আগামী 3 দিনের মাঝে আমি ভিডিও দিয়ে দিব, আগামী 3 দিনের মাঝে জেইয়ের জন্য আমি ভিডিও দিয়ে দিব এবং পিডিএফও দিয়ে দিব। এরপরে আমরা আসি যে ডিইউসি এবং ডিইউএ ইউনিট, এটার জন্য আমি কালকে ভিডিও দিব। এই দুটো যেহেতু আগামীকাল এই দুটার ভিডিও দিব। জেইউজেএনের জন্য 3 দিন সময় নিলাম, জেইউজেএনের জন্য সিলেবাস রেডি আছে, 3 দিন সময় নিলাম। আরইউর ভিডিও যদি চান তাহলে আজকে শেয়ার করে দিতে হবে, শেয়ার সবাই করতে হবে, তখন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা দেরি না করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন, এই প্রশ্নটা অনেক পাচ্ছি, এটা একটু বলে দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বাজার থেকে স্টক আউট। আজকে ফার্মগেটে একজন গার্জিয়ানের সাথে আমি ঘুরঘুর করছি, সেই গার্জিয়ানকে বলছি যে আঙ্কেল চলেন বইগুলো খুঁজি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিকের বি এবং ডি ইউনিটের যে বই বা প্রশ্ন ব্যাংক যে সহায়িকা, এটা জয়কলির তো নাই, অন্য কোনো পাবলিকেশনসেরও নাই। তার মানে কত বেশি বিক্রি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার পর। সো আগামীতে জয়কলির বই আবার আসতেছে, আপনাদেরকে বলবো প্রশ্ন ব্যাংকটা সলভ করেন। প্রশ্ন ব্যাংক সলভ করলে বিগত বছরের প্রশ্ন টের পাবেন এবং 24 মার্ক এমসিকিউ, 24 মার্ক রিটার্ন, প্রিপারেশন নিতে থাকেন। জগন্নাথের পরীক্ষার মার্ক খুবই কম, সবগুলো কারেক্ট করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ক্লাস নিব আজকে। আপাতত শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে। হ্যাঁ, শুরু করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরুতে আছে প্যাসেজের মধ্যে 3 থেকে 6 নাম্বার কোয়েশ্চেন আছে, আমরা প্যাসেজ থেকে এটা একটু বাদ দিলাম, প্যাসেজ পরে পড়ব। শুরু করছি এইটা দিয়ে। একজন ব্যক্তির কথা বলা হচ্ছে নাকি একটা লেখার কথা বলা হচ্ছে যে উলিসেস ইজ এ অথবা এন রিটেন বাই ড্যাশ। ওকে, প্রথমেই দেখেন আরইউয়ের ক্ষেত্রে কি হলো, একটা লিটারেচার চলে আসলো, রাইট? প্রথমে কি আসছে, একটা লিটারেচার চলে আসছে। ভেরি গুড, সবাই শেয়ার করছেন, এদিকে ভালো লাগছে। যারা শেয়ার করছেন কমেন্ট করেন। তাহলে আরইউয়ের জন্য প্রথমে দেখেন লিটারেচার চলে আসছে। খেয়াল করে দেখেন এই প্রশ্নের মধ্যে আর একটা মজার ব্যাপার কি, যে এখানে শুধু লিটারেচার আসছে তা না, লিটারেচারটা সিমিলি মেটাফর দিয়ে আসে নাই, সাহিত্য অংশ থেকে আসছে। সিমিলি মেটাফর হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচের বাইরে গিয়ে সাহিত্য অংশ থেকেই চলে আসছে। তাহলে সাহিত্য অংশ থেকে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা আরইউ এবং সিইউ যে স্পেশাল সিলেবাসটা বানাচ্ছি সেখানে আগেই পেয়ে গেলাম যে লিটারেচার আসে এবং সেটা সিমিলি মেটাফরের বাইরে পিওর লিটারেচার যে জিনিসটাকে আমরা বলি সেখান থেকে আসছে। পিওর লিটারেচার যে জিনিসটাকে আমরা বলি সেখান থেকে আসছে। আপনারা কেউ কি জানেন যে এই লেখাটা ULYSSES এটা কি? এটা কি নাটক? এটা কি উপন্যাস? এটা কি মহাকাব্য নাকি এটা উপন্যাস? কে লিখেছেন এটা নিয়ে আজকের প্রশ্ন। কমেন্ট করার চেষ্টা করেন কে হতে পারে। হচ্ছে এটা, বা এটা কার লেখা হতে পারে? একটু দ্রুত কমেন্ট করেন, দেখি কে পারেন এই প্রশ্নটা, একটু উত্তর দেখি। দুঃখিত। রাইট, আপনারা যারা চিন্তাই করতে পারছেন যে এই প্রশ্নের উত্তর কি হবে তাদের জন্য বলছি যে এটা কোন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন মনে হচ্ছে, চট্টগ্রাম নাকি রাজশাহী? চট্টগ্রাম। ওকে, এই যে এটার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি, যে এইটার একটা উপন্যাস, খুবই বিখ্যাত একটা উপন্যাস, এটা লিখেছিলেন জেমস জয়েস। লিখেছিলেন কে? জেমস জয়েস। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার, এইখানে আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বেন কিভাবে সেটা বলে দিচ্ছি। পড়বেন হচ্ছে শেক্সপিয়ারের নাম জানবেন,
জেমস জয়েসের নাম জানলেন, ভার্গিলের নাম জানলেন, চার্লস ডিকেন্সের নাম জানলেন। এই যে চার্লস ডিকেন্স ছাড়াও আরেকজন আছেন এমিলি ডিকিনসন। এই এমিলি ডিকিনসনের নাম আপনারা জানেন? তো এমিলি ডিকিনসন কে ছিলেন? এমিলি ডিকিনসন আপনাদের ইংলিশ ফর টুডের মধ্যে একটা বিখ্যাত জিনিস লিখেছেন। সেই কবিতাটার নাম কি বলেন দেখি, কমেন্ট করেন কবিতাটার নাম কি। তো এই জিনিসগুলো আপনাকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে, যখন পড়বেন তখন গিয়ে ভালো করবেন আর কি, বুঝতে পারছেন? তো এটা গেল এমিলি ডিকিনসন, তারটা গেলেন। এরপরে জন মিল্টন নামে একজন ব্যক্তি আছেন, তাকে চেনেন? বা একজন বিখ্যাত লেখক আছেন, তার দুই একটা লেখা জানেন কিনা জন মিল্টনের? জন মিল্টন লিখেছেন প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইনড। আপনারা বিভীষণের প্রতি মেঘনাদ প্রশ্ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে। এরকম বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে যে লক্ষণ রামকে আমরা চিনতাম হিরো হিসেবে, সেই লক্ষণ রাম এই কবিতার মধ্যে বা এই মহাকাব্যের মধ্যে গিয়ে কি হলো? ভিলেন হয়ে গেল। ঠিক একইভাবে জন মিল্টন প্যারাডাইজ লস্ট আর প্যারাডাইজ রিগেইন্ডের মধ্যে শয়তানকে হিরো বানিয়েছিল। ওদের ধর্মের যে শয়তান ছিল আর কি, আমাদের ধর্ম নিয়ে তো ওরা লেখে নেই, ওদের ধর্মের যে শয়তান তাকে হিরো বানানোর মতো লেখা লিখছিল, এই জন্য এরা বিখ্যাত হয়েছিল, বুঝতে পেরেছেন? তাহলে এটার উত্তর গেল হচ্ছে নোবেল জেমস জয়েস। আমরা লিটারেচার পেয়েছি। এরপর আসি নেস্ট, কেনেল, ফেদার, বুরো, দ্য ওয়ার্ড ইন দিস গ্রুপ। খেয়াল করে দেখেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আইকিউ টাইপের প্রশ্নগুলো প্রচুর আসছে। এটা একটা আইকিউ, যে আইকিউতে বলা হচ্ছে 4টা শব্দ আছে, নেস্ট, ক্যানেল, ফেদার, বুরো। এই যে 4টি শব্দ, 4টি শব্দের মিনিং বুঝতে হবে আপনাকে, জানতে হবে, অ্যানালজি পড়তে হবে। তাহলে এইটা একদিক দিয়ে অ্যানালজি আর একদিক দিয়ে আইকিউ। তাহলে আমরা এখানে অ্যানালজিটা লিখে নিতে পারি যে অ্যানালজি জানার দরকার আছে। পরবর্তীতে যাই যে কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করে সেটা একটু আমাদেরকে বলতে হবে, কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করে। দ্রুত দ্রুত একটু বলেন তো যে কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করে। কমেন্ট দেখছি, অনেকে চেষ্টা করছি, ভেরি গুড, 2-1জন পারছেন। ইয়েস, এটা তো দরকার। খেয়াল করে দেখেন এইখানে 4টি শব্দ আছে, আমি 4টি শব্দের মিনিং বলে দিই। নেস্ট মানে পাখির বাসা, নেস্ট মানে কি? পাখির বাসা। এখানে যে বুড়ো ওয়ার্ডটা পাচ্ছেন এটার মানে হচ্ছে যেখানে পশু পাখি বাস করে। কি বাস করে? পশু পাখি বাস করে। এবং এটা কি? এটা গর্ত বোঝায়। এটা বোঝায় হচ্ছে গর্তের ক্ষেত্রে, যেসব গর্তের মধ্যে, যেমন শেয়াল গর্তের মধ্যে যায়, সিংহ অনেক সময় গর্তের মধ্যে যায়। তো এই যে যখনই গর্ত আসে, এই গর্তের মধ্যে বাস করার অর্থে বুড়ো বসে। এরপর আসে কেনেল। তাহলে কেনেল কার বাসা? কেউ পারেন কেনেল কার বাসা? কেনেল হচ্ছে কুকুরদের বাসা। আমরা যে কুকুরদের জন্য বাসা বানাই দিই সেটা হচ্ছে কেনেল। তাহলে কেনেল অর্থ কুকুরদের বাসা, নেস্ট অর্থ পাখির বাসা, আর বুড়ো অর্থ গর্তে থাকা পশু পাখি বা পশু প্রাণীর বাসা। আর ফেদার মানে কি? ফেদার মানে পাখির পালক। তাহলে আমরা 4টা জিনিসের মধ্যে যদি দেখি, একটা শব্দে গিয়ে দেখলাম যে শব্দটা বাসা বোঝায় না বা কারো আবাসস্থান বোঝায় না। তার মানে অড। অড মানে কি? অড ওয়ার্ড মানে কি? বেমানান বা ভিন্ন শব্দ। 4টির মধ্যে কোন শব্দটা বেমানান বা ভিন্ন শব্দ? এখানে ভিন্ন শব্দ কোনটা? ভিন্ন শব্দ হচ্ছে ফেদার। এখানে ভিন্ন শব্দ কোনটা? ফেদার। ঠিক এই জন্য এখানে উত্তর কি হবে? ঠিক এই জন্য এখানে উত্তর হবে হচ্ছে ফেদার। যারা এটা উত্তর করতে পেরেছে ভেরি গুড। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফেদার। আমরা আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে হু ইজ এ নেটিজেন? হু ইজ এ নেটিজেন? আমরা পড়েছি সিটিজেন, আজকে এখন পড়ছি নেটিজেন। দ্রুত কমেন্ট করেন নেটিজেন, সিটিজেন। এরপরে আমাদেরকে জানতে হবে জেন জেড কি? জেন জেডের পূর্বের যে জেনারেশন, সেই জেনারেশনটার নাম কি বলেন তো দেখি? জেন জেডের পূর্বের যে জেনারেশন, সেই জেনারেশনটার নাম কি? পারেন কি না? জেন জেডের পূর্বের যে জেনারেশন সেটার নাম কি? রাইট। জেন জেডের পূর্বের যে জেনারেশন সেটার নাম কি? তাবি বলছেন যে আমার কথা কখন বলছে? তোমার কথা বলছি, আমি সুযোগ পেলে সবার কথা বলারই চেষ্টা করি। একজন কমেন্ট করেছেন, একজন না, আমাদের দিদার স্যার কমেন্ট করেছেন, স্যার ফ্যান্টাস্টিক ফোরের ক্লাস কবে থেকে? বলে দিচ্ছি, শিক্ষার্থী যারাই যুক্ত হয়েছেন এই লাইভে তাদের জন্য সুন্দর একটা খুশির খবর। খুশির খবরটা কি? আমাদের একটা কোর্স আছে। হ্যাঁ, যেহেতু দিদার স্যার নিয়ে আসছেন এই জন্য বলি যে আমাদের একটা কোর্স আছে, যে কোর্সে আমরা আর ইউ, সি ইউ, সাস্ট
এবং গুচ্ছ পর্যন্ত পড়াবো। এক কোর্সের মধ্যে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 42টা, ইংরেজিতে 42, 42টা ক্লাস এবং 42টা এক্সাম, ক্লাসও 42, এক্সামও 42। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1200 টাকা। আপনারা যারা শেষ পর্যন্ত এই ক্লাসে থাকবেন, ক্লাসের রিভিউ দিবেন, তাদের জন্য, বা ক্লাসের রিভিউ দিবেন বলতে কি ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, শেয়ার করবেন, তাদের জন্য 200 টাকা হচ্ছে অফার। অফার হচ্ছে 31 তারিখ পর্যন্ত। আপনারা যদি 31 জানুয়ারির মধ্যে ভর্তি হয়ে যান তাহলে আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। 301 টাকা ছাড় পেয়ে যাবেন, নাকি 201 টাকা? 201 টাকা। তাহলে 201 টাকা ছাড় পেয়ে যাবেন কি করলে? আজকের ক্লাসটা শেয়ার করলে এবং ক্লাস শেষে ক্লাসে রিভিউ করলে, অর্থাৎ শেয়ার করলে আর কি। ঠিক আছে? পূর্ণিমা ভূয়া এসছেন, হুমায়ুন তাসনিম এসছেন, তাব্বি এসছেন, সিরাজুলকে দেখছি, বৃষ্টি আক্তার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের একই কোর্সের মধ্যে 42টা ক্লাস এবং এতগুলো বিশ্ববিদ্যালয়কে কভার করবে। এখানে আপনারা কি করবেন? যদি ক্লাসটি শেয়ার করেন এবং হচ্ছে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনাদের জন্য 201 টাকা ছাড়। কোর্স ফি আপনাদের জন্য হবে 999 টাকা। কয় তারিখ পর্যন্ত? 31 তারিখ পর্যন্ত। তাহলে ক্লাসটি শেয়ার করলে কিন্তু 200 টাকা ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে? যেহেতু সময় খুবই কম, যেহের জন্য এখন এই মুহূর্তে তো নতুন কোনো কোর্স নিয়ে আসা সম্ভব বলে মনে হচ্ছে না আমার। ঠিক আছে? তাহলে আমি গেলাম, আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়? এটার ক্ষেত্রে যে জেন জেড কারা এবং জেন জেডের আগের জেনারেশন যে যারা, তাদের নাম কি? জেন জেডের আগের জেনারেশন নাম কি? বুমার নাকি? বুমার নাকি অন্য কিছু? জেন জেডের আগের জেনারেশন তাদের নাম কি বলেন? যাদের জন্ম 1998 সাল থেকে বা 1994 সাল থেকে পিছনের দিকে, তাদের নাম কি বলেন? ওকে, তাহলে নেটিজেন শব্দের অর্থ হচ্ছে অন হু ইউজেস দ্য ইন্টারনেট। অন হু ইউজেস দ্য ইন্টারনেট, এটাকে আমরা বলি জেন জেড। এই যে জেন জেড, সরি নেটিজেন, নেটিজেন থেকে সিটিজেন বললাম, সিটিজেন থেকে জেন জেডে আসলাম, জেন জেড থেকে বুমারে আসলাম। এটা আমি কেন পড়াচ্ছি সেটা বলে দিচ্ছি। এটা আমি কেন পড়াচ্ছি সেটা একটু আপনাদেরকে বলে দিই। কেন পড়াই? আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, কোল্ড ফিট। আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করেন, বিগত বছরের প্রশ্নের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, চাকরির পরীক্ষার প্রশ্নে বারবার আসছে শি গেভ মি এ কোল্ড শোল্ডার। শি গেভ মি এ কোল্ড শোল্ডার। এখানে কোল্ড শোল্ডার ফ্রেজটার অর্থ কি? কোল্ড শোল্ডার ফ্রেজটার অর্থ কি বলেন দেখি একটু আমাকে। যে কোল্ড শোল্ডার যে বললাম, এই কোল্ড শোল্ডার ফ্রেজটার মিনিং কি? কোল্ড শোল্ডার মিনিং কি আসলে? কোল্ড শোল্ডার মানে হচ্ছে অবজ্ঞা করা, পাত্তা না দেয়া, ইগনোর করা, তাই না? অবজ্ঞা করা বা নেগলেক্ট করা, রাইট? নেগলেক্ট করা। খেয়াল করে দেখেন, আমার এখানে মূল পয়েন্ট হচ্ছে যদি এ কোল্ড আসে, কোল্ড দিয়ে এখানে আসছে, ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু ঘুরপ্যাচ মারে কোল্ড ফিট দিয়ে দিছে। তাহলে কোল্ড ফিট মানে আবার কি? কোল্ড ফিট মানে পা ঠান্ডা হয়ে যাওয়া, যে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, অবশ হয়ে যাচ্ছি, ভয় লাগতেছে, এটা হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, রাইট? ঠিক একইভাবে ভর্তি পরীক্ষায় আসছে পুট আউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মজার তথ্য দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মজার তথ্য দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা এরকম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আপনাকে 3টা থাকে। কি থাকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিফট থাকে। আর ইউ এ ইউনিটের পরীক্ষা যেহেতু বলতেছি, আর ইউ এ ইউনিটের পরীক্ষায় কি থাকে? শিফট। হ্যাঁ, শিফট থাকে কয়টা? শিফট থাকে 3টা, কখনো কখনো 4টাও থাকতে পারে। হ্যাঁ, এ বি সি শিফট, 3টা ভিন্ন ভিন্ন পরীক্ষা হয়। মজার ব্যাপার হচ্ছে আর ইউ এর একটা শিফটে যদি প্রশ্ন আসে যে সোপার্জিত বানান কি, সোপার্জিত বানান কি, আপনারা কমেন্ট করে জানান তো আমাকে সোপার্জিত বানান কি। একটা আসবে যে সোপার্জিত বানান সঠিক কোনটি, এক। বি শিফটে চলে আসবে সোপার্জিত শব্দটি কোন সমাজ দ্বারা গঠিত বা কিভাবে গঠিত। তাহলে একটার পরীক্ষায় আসবে, সকালের শিফটে আসবে সোপার্জিত সঠিক বানান কি, বিকেলের দুপুরের পরীক্ষায় আসবে কোন সমাস হচ্ছে মেনে গঠিত হয়েছে বা ব্যাকরণের কোন নিয়ম অনুসারে গঠিত হয়েছে। 3 নাম্বারটায় আসবে যে সোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত। সোপার্জিত স্বাধীনতার মধ্যে একটা ভাস্কর্য আছে, এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত। মজার না ব্যাপারটা, যে একটা জায়গায় ছিল এরকম,
পরেরটা এরকম হইতো, তারপরটা এরকম হইতো। এখন এইরকম যখন ছিল পরীক্ষা, তখন আপনারা একটু মজায় মজায় পরীক্ষা দিতে পারছেন, মনে হচ্ছে যে আচ্ছা এবার তো এরকম হচ্ছে ওইরকম হচ্ছে। কিন্তু আগামী বছর বা এই যে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের কি শিফট আছে? কমেন্ট করে তো দেখি আপনাদের শিফট আছে। রাইট। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে চাকরির পরীক্ষা থেকে প্রচুর প্রশ্ন কমন পড়ে। কই থেকে? চাকরির প্রশ্ন এবং বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন। বিগত বছরের ভর্তি পরীক্ষা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর কি, বিগত বছরের প্রশ্ন। ঠিক এই কারণেই আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সলভ করার চেষ্টাও করতেছি। আপনারা সবাই একটু মনোযোগ দেন, শেষ পর্যন্ত থাকেন, তাহলে হবে। ক্লাস কি শেষ? তাহসিনা তোফা বলছেন না। তাহসিনা তোফা, তুমি মাত্র আসলা, তোমাকে রেখে কি ক্লাস শেষ করা যায়? ওকে, আমরা 10 নম্বর প্রশ্নের মধ্যে পাচ্ছি রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং ড্যাশ, কমা পরবর্তী অংশে বের করতে হচ্ছে। এখানে আমরা দেখছি রাব্বি সাহেবের পরে আছে কি? উড আছে, হ্যাভ আছে, এরপরে V3 আছে। আমাদের ক্যামেরার পেছনে প্রতিদিন রাব্বি ভাই থাকে। তাহলে উড হ্যাভ প্লাস V3 যখন থাকে তখন কোন কন্ডিশনাল হয়? মূলত থার্ড কন্ডিশনাল মানে কি? থার্ড কন্ডিশনাল মানে শুরু হবে কি দিয়ে? ইফ দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কন্ডিশনাল আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফাইনাল সিলেবাস দিছিলাম সেখানে বলে দিছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনাল এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, 3 স্টার চিহ্ন দিয়ে দিছিলাম। আমি আপনাদেরকে ওইখানে দেখাই দিছিলাম যে এই যে 3 স্টারগুলো দিলাম এখান থেকে কোয়েশ্চেন আসবে 100%। আসছে। ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন দেখেন আসছে। তাহলে থার্ড কন্ডিশনাল কি হবে? ইফ প্লাস কন্টেন্টস। জেরিন সুলতানা বলছেন একদিনও নোটিফিকেশন আসে না। আপনারা হয় জয়কুলের আইডি ফলো করবেন, না হয় আমাদের কোনো একজন টিচারদের আইডি ফলো করবেন। এই যে জিলানি স্যার আছেন, অন্তর স্যার আছেন, দিদার স্যার আছেন, আমি আসি, আমরা তো আইডিতে শেয়ার করি, তখন চলে আসতে পারবেন। কোনো না কোনো আইডি থেকে পাবেনই, রাইট? ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে কোন অংশটা? এর উত্তর 10-এর কমেন্ট করেন। 10-এর উত্তর কোনটা? 10-এর উত্তর কোনটা? দ্রুত বলেন। রাইট। আপনাদের মধ্যে যারা আছেন যে চিন্তা করেন যে গুচ্ছ মনে হয় বহাল থাকার প্রয়োজন আছে, গুচ্ছের পক্ষে বিপক্ষে মতামত আছে, আমি কোনো মতামত এখন অনলাইনে পাবলিকলি দিব না, বাট তবে বলবো যে একবার তো সার্কুলার হয়েই গেছে, এখন কি আসলেও কতটুকু করা সম্ভব আমি জানি না। আমি আপনাদেরকে প্রিপারেশনটা দিতে বলবো, গুচ্ছ থাকুক আর না থাকুক, আপনি যদি প্রিপারেশন ভালো থাকে চান্স পাবেন, এটা হচ্ছে কথা। আর যদি সুযোগ থাকে আন্দোলনে যোগ দেওয়ার তো আন্দোলনে যোগদান করেন, নাহলে অনলাইনে বসে দেওয়া করেন। হে প্রভু, তাই বেটার হয় যদি একটু পড়াশোনা করেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরটা আমরা আসি যে এটার ক্ষেত্রে কোনটা হয়তো উত্তর? এটার ক্ষেত্রে কোনটা হয়তো উত্তর? ইফ যুক্ত হইলে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ যদি না হয়, ইফ যদি না থাকে তাইলে হচ্ছে হ্যাড দেওয়ার পরে V3 একটা কোথায় আছে সেরকম। ইফ দ্য টায়ার হ্যাড নট হ্যাপেন্ড, নাকি হ্যাড হি নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার? কোনটা হবে উত্তর? ওকে, আপনাদেরকে বলি B&C কোনটাই উত্তর না। হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটার্ড ইটসেলফ, এটা হচ্ছে আমাদের উত্তর। যারা ডি নাম্বারটা উত্তর করেছেন তাদেরটা উত্তর কারেক্ট হয়েছে। যারা ডি নাম্বার উত্তর করেছেন তাদেরটা কারেক্ট হয়েছে, নাকি সি নাম্বার? কোনটা? ওকে, আপনাদেরকে কনফিউজ করা অনেক ইজি, তাই না? বলেন। তাহলে এখানে আছে হ্যাড একটা, এখানে আছে ফ্ল্যাটেন্ড ইটসেলফ একটা, এটা একটা, আর একটা হচ্ছে হ্যাড একটা, আর একটা আছে হ্যাড একটা। দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এটা বের করতে হবে। সহজ কথা হচ্ছে যে টায়ার যদি নিজেকে ফ্ল্যাটেন করে তাহলে না ও হইতে পারতো। টায়ার নিজেকে ফ্ল্যাটেন করতে পারে না, কোনো না কোনো কিছুর প্রভাবে হয়। ঠিক এই কারণে ডি নাম্বার উত্তর হয় না। আমি পূর্বেও বলেছি, আজকে আবারও বলতেছি, প্যাসিভ সেন্স কোনটা, অ্যাক্টিভ সেন্স কোনটা সেটা বুঝতে হবে। তাহলে যদি টায়ারটি ফ্ল্যাট টায়ার না থাকতো সেক্ষেত্রে সে ডিরেক্টলি রিচ করতে পারতো। আপনারা অধিকাংশরাই কারেক্ট, ভেরি গুড। এই যে আপনাদেরকে আগের ক্লাসে পড়িয়েছিলাম সেখানে একটু শিখেছেন, এটা দেখে ভালো লাগছে। এইখানে একটা দেখেন, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি আর কল্ড ড্যাশ। আপনাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটার কোনো গুরুত্ব ছিল না সেইভাবে, মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে আসতো না।
রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়তে হবে, বিশেষ করে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। অন অর সাবস্টিটিউশন, অন অর সাবস্টিটিউশনের বাংলা কি রে? এক কথায় প্রকাশ। এটা পরীক্ষায় প্রচুর আসবেই। রাইট। আমাদের জিকে স্যার বলেছেন স্বোপার্জিত স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে। তাব্বি বলছেন যে ভাইয়া অর্থ না বুঝলে ভুল যায়। ঠিক আছে, ওকে। এটার ক্ষেত্রে বলেন, ভেরি গুড, যারা সি পার্সেন্ট তাদের কনফিডেন্স দেখে ভালো লাগছে। এটার ক্ষেত্রে বলেন যে অন অর সাবস্টিটিউশন বাংলা কি? এক কথায় প্রকাশ। এটার ক্ষেত্রে এখন এটার উত্তর কি? দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ এ কান্ট্রি। একটা দেশে যে সকল মানুষরা বসবাস করে সেই দেশের মেইন লোক যারা, মেইন স্ট্রিম লোক যারা, তাদের ক্ষেত্রে উত্তরটা কি হবে বলেন? আমি এটা নিচে দেখে নেন আপনারা। ওকে, মূলত একটা দেশে যারা প্রাচীন কাল ধরে বসবাস করে তাদেরকে বলা হয় অধিবাসী, দেশের অধিবাসী। এই দেশের আদিকালের অধিবাসীদের বলা হয় অ্যাব অরিজিনস। আদিকালের অধিবাসীদেরকে বলা হয় অ্যাব অরিজিনস। আদিকালের অধিবাসীদেরকে কি বলা হয়? অ্যাব অরিজিনস। আদিকালের অধিবাসীদেরকে বলা হয় অ্যাব অরিজিনস। ওকে ওকে, ঠিক আছে। এই জিনিসটার ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা একটু আগে যে সিলেবাসটা বানাচ্ছিলাম, যে আর ইউ এর জন্য ইম্পর্টেন্ট কোনটা, সি এর জন্য ইম্পর্টেন্ট কোনটা, রাইট? একটু আগে বানাইছিলাম না এখানে একটা? তাহলে এখানে আর একটা মেইন পয়েন্ট কি যুক্ত করতে হচ্ছে আমাদেরকে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তিনটা জিনিস পাইছি, তিনটায় মোটামুটি মুখস্থ পড়া, রাইট? মুখস্থ পড়ার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আমরা এই প্রশ্নটাই যাই। এটা খুবই মজার একটা প্রশ্ন। হোমোফোনস আর টু অর মোর ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম। হোমোফোন বলার আগে আমি বলি যে ফোন শব্দটা কই থেকে আসছে? ফোন, সিম্ফনির ফোন, মোবাইল ফোন, এখানে এই ফোনটা কই থেকে আসছে সেটা হচ্ছে বোঝা ইম্পর্টেন্ট। ফোন আসছে ধ্বনি থেকে। ফোন আসছে কই থেকে? ধ্বনি থেকে। ফোনোলজি শব্দের বাংলা কি? বাংলা দ্বিতীয় পত্র যারা পড়েছেন তারা একটু উত্তর করেন। বাংলা কোনো টিচার থাকলে আমি বাংলা টিচারকে বলতাম যে স্যার বলেন ফোনোলজির বাংলা কি? স্যার তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কোনো কোর্স আসবে? তিতুমির বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট এর জন্য কোর্স আমরা পরে দিব। তবে হ্যাঁ, 7 কলেজের জন্য আমাদের কোর্স আসবে কিনা সিওরিটি নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমাদের কোর্স আসবে। আমাদের একটা লাল টুকটুকে পরীর মতো সুন্দর বই আছে, ওই পরীর মতো সুন্দর বইটা আমরা কোর্স চালু করছি। হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ কোর্সের প্রোমো বাচ্চারা পেয়ে যাবে। ওই কোর্সের ভর্তি ফি হচ্ছে 500 টাকা। যদি জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাল টুকটুকে পরীর মতো বইটা কেনে তাহলে কোর্স ফি 0 টাকা। বুঝতে পেরেছেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনাদের কাউকে টেনশন করতে হবে না। কোথাও কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না। আমরা আছি, আপনাদের রাকিব স্যার আছে, আপনাদের দিদার স্যার আছে, আমরা আছি, আমরা আপনাদেরকে দেখে নিব। ঠিক আছে, ভেরি গুড। ফোন শব্দটা আসছে ধ্বনিতত্ত্ব থেকে। তাহলে ধ্বনিতত্ত্বের ইংরেজি কি আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। ধ্বনিতত্ত্বের ইংরেজি কি কমেন্ট করে জানাতে হবে। ওকে, এরপর আমরা আসি যে ফোন শব্দ মানে হচ্ছে উচ্চারণ। তার মানে হোমো মানে কি? হোমো মানে একই। হোমো মানে কি? একই। হোমো শব্দের অর্থ একই। ফোন শব্দের অর্থ শব্দ বা ধ্বনি। তাহলে হোমোফোনস মানে একই উচ্চারণ, হোমোফোনস মানে একই ধ্বনি। যেমন ধরেন ফেসবুক লাইটের বানান কি? LITE। আবার রুমের মধ্যে যে বাল্ব জ্বলে সেটাকে আমরা কি বলি? LIGHT। দুইটার উচ্চারণ কি আলাদা? না, দুইটার উচ্চারণ একই। এই যে দুইটার উচ্চারণ একই, এই দুটাকে আমরা বলতে পারি হোমোফোনস। এই দুটাকে আমরা কি বলতে পারি? হোমোফোনস। তাহসিন ইসলাম বলছেন ভাই চাপায়ের আমি, আমাকে চিনছেন? হ্যাঁ তাহসিন চিনছি। কেমন আছিস? পরীক্ষা কেমন হয়েছে? ঠিক আছে, এই ক্ষেত্রে একটু দেখেন। সাদ মোর্তাজা বলেছেন আবার তো জাবি লাগবে। ওকে, জাবির জন্য আগে প্রশ্নগুলো সলভ কর ভাইয়া। প্রশ্ন সলভ করে উত্তর সঠিক কর, তাহলে তুই জাবিতেও ভালো করবি ইনশাল্লাহ। আয় প্রশ্ন সলভ কর। ঠিক আছে, এরপর আমরা দেখি ইতি আক্তার বলছেন এটা কি ক্লাস নিতেছে বলেন একটু। ইতি, এইটা হচ্ছে এমন একটি মজাদার ক্লাস। হ্যাঁ, এমন একটি মজাদার ক্লাস যে ক্লাস করলে পরে আপনার বিবাহ তাড়াতাড়ি হইবে না, পড়াশোনা হবে। তাই বিবাহকে অ্যাভয়েড করতে দ্রুত ক্লাস করতে চলে আসুন। ক্লাসের ক্যাপশন দেখো না বাবারা। ক্লাসের ক্যাপশন ছাড়া আরেকটা জিনিস দেখতে পারো, CURU SAST GST। কোর্সের নাম কি দেখছেন?
ফ্যান্টাস্টিক 4 ফ্রি ক্লাস, তার মানে ফ্যান্টাস্টিক 4 কোর্সে আমাদের কীরকম ভর্তি চলছে বুঝতে পারতেছেন? ওকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে একই উচ্চারণ যদি হয়, সেম প্রোনাউন্সিয়েশন যেখানে থাকবে সেগুলো হবে অ্যান্সার। যারা এ উত্তর দিয়েছেন তারা একটা কারেক্ট। তবে মনে রাখতে হবে উচ্চারণ একই হলে কী হবে, মিনিং ডিফারেন্ট হবে। ওকে, উচ্চারণ একই হলেও মিনিং ডিফারেন্ট হবে। যেমন লাইট মানে ফেসবুক লাইট মানে হালকা, আর একটা LIGHT লাইট মানে হালকা হতে পারে, বাল্ব হতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে CITE সাইট এটা একটা, আবার SITE সাইট এটা একটা, SIGHT এটা একটা, এই তিনটা কনফিউজিং ওয়ার্ড, এগুলো কি হোমোফোন? এগুলো কি হোমোফোন? এগুলো কি হোমোফোন কিনা বলেন? এই তিনটাকে আমরা কি বলবো? আমরা কি এগুলোকে হোমোফোন বলবো নাকি হোমোনিম বলবো? আমরা কি এই দুটাকে হোমোফোন বলবো নাকি হোমোনিম বলবো? এই তিনটাকে বলেন দেখি। এবং এই তিনটার ভিন্ন ভিন্ন মিনিং কি কি এটা আপনাদেরকে জিজ্ঞেস করবো একটু পরে। আমি বলে দিচ্ছি, হোমোফোন মানে একই উচ্চারণ, হোমোনিম মানে একই প্রকার দেখতে, তবে মিনিং আলাদা, ব্যবহার আলাদা। কীরকম? যেমন ধরেন এই তিনটা হচ্ছে হোমোফোন। এই তিনটা কি ফোন, কারণ উচ্চারণ একই, মোবাইল ফোন না, উচ্চারণের ফোন। ওকে, এছাড়া হোমোনিম কোনগুলা? হোমোনিম মানে হচ্ছে দেখতে একই, অর্থাৎ বানান একই, দেখতে একই মানে স্পেলিং একই, অর্থ ও ব্যবহার আলাদা। অর্থ ও ব্যবহার ভিন্ন। অর্থ ও ব্যবহার ভিন্ন, এটার ক্ষেত্রে আপনারা একটু আমাকে উদাহরণ দিতে পারবেন? অর্থ ব্যবহার ভিন্ন দুইটি শব্দের উদাহরণ দিতে পারবেন? দুই শব্দের উদাহরণ দেন দেখি। রাইট, চেষ্টা করি দেখি কেউ পারি নাকি। এরকম আরও আছে, হেটেরোনিম আছে, হোমোগ্রাফ আছে, ক্যাপিটোনিম আছে, পলিসিম আছে, সাইনোফোন আছে, বাট এগুলো পরীক্ষার মধ্যে আসে না, জন্য আমি আপনাদেরকে ওগুলো যাব না। আপাতত আমি দেখতে চাই যে হোমোনিম কোনগুলা। রাইট, ওকে, ঠিক আছে, দেখি পারেন কিনা। আমরা বলি যে হি ইজ মাই সান, এটার উচ্চারণ করি কি? সান, তাই না? এটা উচ্চারণ করি। ওকে, আবার বলি দ্য সান ইজ ব্রাইট। এই ক্ষেত্রে এই দুটা হলো উচ্চারণ একই, ফোন। ওকে, হোমো ফোন। রাইট, ওকে, রাইট। এখন আমি বললাম যে ব্যাট, BAT, ব্যাট। এই ব্যাট মানে কি? আপনি বলতে পারেন যে ব্যাডমিন্টন খেলার ব্যাট, আপনি বলতে পারেন ক্রিকেট খেলার ব্যাট, আপনি আবার বলতে পারেন ব্যাটম্যানের ব্যাট। তাহলে এই যে ব্যাট, দুইটা শব্দ, একটা অর্থ হচ্ছে হাতা, আর একটা অর্থ কি রে? আর একটা হচ্ছে বাদুর। বাদর না, আবার বাদুর। এই যে এই দুইটার দেখতে একই, উচ্চারণ একই, মিনিং আলাদা, এটাকে আমরা বলি কি? হোমোনিম। হোমোনিম। এরকম কমেন্ট করেছেন, উদাহরণ দিয়েছেন আমাকে। তাহলে হোমোনিম এবং হোমোফোন এই দুইটা পরীক্ষার মধ্যে আসে। আমরা যদি এই দুইটা পারি সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বা অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জিয়াদ খানকে দেখলাম, মনে হলো যে লাইভে জয়েন করেছেন। জিয়াদ খান, একটু মুরিদদেরকে নিয়ে আসেন বা আপনাদের দলবলকে নিয়ে আসেন, ঠিক আছে? খুবই খুশি হবে। তাহলে হোমোনিম কোনটা, হোমোফোন কোনটা, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে উত্তর এ হইলো, এটা শিওর হয়ে গেলাম। এবং আমি আপনাদেরকে বলি নাই যে সাইট 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 এই ধরনের কনফিউজিং ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে CU এর ডি ইউনিটে প্রচুর আসবে। CU ডি ইউনিটে কনফিউজিং ওয়ার্ডগুলো প্রচুর আসে, শিওর থাকেন। আরে বলে দিচ্ছি, সাইট মানে উদ্ধৃতি করা। কেউ কোনো কিছু বলছে, আপনি সরাসরি তুলে দিলেন, এটা এই উদ্ধৃতি করা মানে হচ্ছে রেফারেন্স সহ উদ্ধৃতি করাটাকে আমরা বলি সাইট। আর SITE, এই সাইট মানে কোনো প্লট দেখতে যাওয়া, কোনো প্লট দেখতে যাওয়া। আর এই সাইট মানে দৃশ্য, সিনারির থেকে আসছে সাইট, তাহলে এই সাইট মানে দৃশ্য। এই SITE মানে কোনো প্লট সাইট সিং করতে যায় না মানুষ, ক্রুজে করে সাইট সিং করতে যায়, সেটা সেই সাইট। আর এখানে CITE এটা মানে উদ্ধৃতি করা, তাহলে CITE উদ্ধৃতি করা, SITE সাইট সিং করা বা প্লট দেখতে যাওয়া, SIGHT এটা মানে দৃশ্যায়ন করা, কোনো কিছু
দৃশ্যায়ন করা। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আর একটা কনফিউজিং ওয়ার্ড দিব নাকি? আর একটা কনফিউজিং ওয়ার্ড দিই, আর একটা কনফিউজিং ওয়ার্ড হচ্ছে দিয়ে রাখি। ইমিগ্রেন্ট কোনটা আর এমিগ্র্যান্ট কোনটা? তোমরা সবাই পড়াশোনা রিলেটেড কমেন্ট করো তো বাচ্চারা, এর বাইরে কেউ কমেন্ট করবে না। ফয়সাল পড়াশোনা রিলেটেড কমেন্ট করো, তাহসিনা তোমরা কমেন্ট করো। রাইট, হুমায়রা তাসনিম এখন কমেন্ট করেছেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এসব প্রশ্ন দেখে মনে হচ্ছে ডিউ এর পরীক্ষাটা সিরিয়াস প্রিপারেশন নিয়ে দেওয়া উচিত ছিল। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছে। আমি এই জায়গাটায় একটু তোমাদেরকে রিয়েলিটি চেক দেওয়ানোর চেষ্টা করব। তোমরা হয়তো বা জানো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা খুবই কম, অথচ পরীক্ষা দিবে অসংখ্য। আজকে দেখলাম একটা সার্কুলারে মনে হয়, মানে একটা নিউজে, যে 185 জন প্রতি আসনে পরীক্ষা দিচ্ছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনে কয়জন পরীক্ষা দিচ্ছে সোনামণিরা? তোমাদের বি ইউনিটে 46 জন। জাহাঙ্গীরনগরে কয়জন? 185 জন। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, লো জিপিএ, হাই জিপিএ সবাই পরীক্ষা দিচ্ছে। আগে আমার সময়ে শাশুরাও এসে পরীক্ষা দিতেন, 3বারও পরীক্ষা দেওয়া যেত, 2বার না, শুধু 3বারও দেওয়া যেত। হ্যাঁ, একবার আমি জাহাঙ্গীরনগর, আমি আমার ভর্তি পরীক্ষার সময় 2টা পরীক্ষা দিয়েছি, জাহাঙ্গীরনগরে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ডি ইউনিট। তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে যায় দেখি যে একজন বিরাট নাদুস একজন বিগ ম্যান, হ্যাঁ, বিরাট বড় একটা বিগ শোয়ের মতো একজন মানুষ দাঁড়ায় আছেন। আমার যে বেঞ্চে সিট পড়ছে সে তার সামনে দাঁড়ায় থেকে চেক করতেছেন, এমনি হাতটা পিছনের দিকে দিয়ে চেক করতেছেন। আমি ভাবছি ইনভিজিলেটর স্যার, ইয়া বিরাট বড় একটা ভরি নিয়ে এসেছেন, ব্লেজারের মতো একটা আধা ফর্মাল ড্রেস পরেছেন, মুখে মুসকি হাসি, চোখে চশমা, মাস্টার মশাইয়ের মতো টেরের চোখে দেখতেছেন। আমি তারা জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস তো করি নাই, আমি তারা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনি ইনভিজিলেটর এরবেন? আমাকে ধমক দিচ্ছে, বেটা আমি পরীক্ষা দিতে আসছি। আমি তো ভয় পেয়ে গেছি, ভাই আপনি কীভাবে ভাই? তো সেখান থেকে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিরাট বড় একটা অভিজ্ঞতা শিকার হয়েছিলাম। আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, দেখা হবে। যাই হোক, ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্ট এটার কয়জন পার্সেন্ট বলেন? ফয়সাল পড়াশোনা রিলেটেড কমেন্ট করো। এই যে দুইটা শব্দের মধ্যে পার্থক্য, এগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। আমরা এই দুটি শব্দ শিখবো, যে একটা মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, জোরপূর্বক যাওয়া, একটা মানে হচ্ছে কাজের স্বার্থে যাওয়া বা এই করা ওই করা। এই যে এই শব্দগুলোকে একটু কষ্ট করে পড়তে হবে। সবগুলো যদি আমি ক্লাসে বলে দিলাম তাতে সমস্যা, রাইট? তো এগুলো একটু কষ্ট করে পড়বেন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস, কমনলি মিসইউজড ওয়ার্ডস অথবা কনফিউজিং ওয়ার্ডস। ওই সাইড দিয়ে দিলাম, এগুলো দিলাম। একটা ক্লাস তো আমি আমাদের এই কোর্সের মধ্যে 10টা ক্লাসের মধ্যে একটা ক্লাস থাকবে, ফ্যান্টাস্টিক ফ্রুট যে কোর্স, এই কোর্সের মধ্যে ইংরেজির আছে 10 প্লাস 4টা ভার্সিটির 4টা ক্লাস, মানে 14টা ক্লাস। 14টা ক্লাসের মধ্যে একটা ক্লাস পুরোটা শুধু এটার উপরেই হবে, পুরোটা শুধু কনফিউজিং ওয়ার্ডসের উপরে হবে একটা ক্লাস। এবং সেখানে কোর্স ফি কত? কোর্স ফি আমি বলছি কত? এই তো মেহরুন ফারানা ম্যাডাম, আমাদের ইংরেজি ম্যাডাম, যিনি আমাদের ফ্যান্টাস্টিক ফোর্সের ক্লাস নেবেন, সেই ম্যাডাম কিন্তু কমেন্ট করে দিয়েছেন। ম্যাডামকে আমি থ্যাংক ইউ দিয়ে আসি। তোমাদের ম্যাডাম কিন্তু ক্লাস নেবেন, পেইড কোর্সে ক্লাস নেবেন। সামনে ম্যাডাম একটু সুস্থ হলে আবার ক্লাস নিতে আসবেন। সেখানে দেখেন ম্যাডাম কমেন্ট করেছে, ইমিগ্রেন্ট ইজ সামন হু অ্যারাইভস ইন এ নিউ কান্ট্রি টু লিভ দেয়ার। ইমিগ্রেন্ট ইজ সামন হু লিভস দেয়ার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। বুঝতে পারছেন? ওকে, ইমিগ্রেন্ট মানে কি? যে এক দেশ থেকে আরেক দেশ ছেড়ে যায় ওখানে বসবাসের জন্য। আর এমিগ্রেন্ট মানে কি? এমিগ্রেন্ট মানে সে যে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান। তাহলে এবার একটু বলেন দেখি, এইগুলো একটু বলেন তো দেখি, যে সম্প্রতি বাংলাদেশ থেকে কেউ কেউ মনে হয় ফেরে চলে গিয়েছে 5 আগস্টের পরে, ওরা ইমিগ্রেন্ট নাকি ইমিগ্রেন্ট? ম্যাডাম আপনি বলেন, ম্যাডাম যা উত্তর দিবে তাই ঠিক। মোহাম্মদ রিশান হচ্ছে মতামত দিয়েছেন মেয়েদের বিরুদ্ধে, খুবই অসন্তুষ্ট হলাম যে মেয়েরা কি কেন করছে এরকম। ঠিক আছে, তাহলে হুইচ ইজ নট এ প্লে, নিচের কোনটি একটি নাটক নয়? এটার উত্তর করতে পারছেন কয়জন? হুইচ ইজ নট এ প্লে? ওকে, প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। আমরা যদি দেখি এখানে নাটক কোনটা, দ্য টেম্পেস্ট নাটক। এর লেখককে বলেন দেখি,
উইলিয়াম শেক্সপিয়ার। ডক্টর ফস্টাস খুবই ইম্পর্টেন্ট একটা, এবং সাহিত্যে প্রচুর ফেমাস এটা। ডক্টর ফস্টাস ক্যারেক্টারটা অনেক ফেমাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভলপন ইম্পর্টেন্ট। এই তিনটা নাটক, এটাও নাটক, এটাও নাটক, এটাও নাটক। নাটক নয় হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, এটা হচ্ছে একটা উপন্যাস। এটা কি? প্রাইড অ্যান্ড প্রিজুডাইস হচ্ছে উপন্যাস, এবং এটার লেখক যে সেও বিখ্যাত, ওনার নাম হচ্ছে জেন অস্টিন। এটার নাম কি? জেন অস্টিন। প্রাইড অ্যান্ড প্রিজুডাইসের হচ্ছে একটা উপন্যাস, এই উপন্যাসের লেখককে জেন অস্টেন, রাইট। হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, এটার ক্ষেত্রে উত্তর সহজ হবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসা সহজ হবে। মুখস্থ অংশ থেকে পাইলাম আমরা নতুন একটা চ্যাপ্টার, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আমি কিন্তু বলে দিচ্ছি যে এই ক্লাসের পিডিএফ আপনারা পাবেন কখন? যখন ভিডিওটা শেয়ার করবেন, এবং আর এর যে ফাইনাল সিলেবাস এটাও শেয়ার না করলে কিন্তু পাবেন না, সো শেয়ার করেন, রাইট। মেহরিন ফারহানা ম্যাডাম আছেন আমাদের সাথে, ভাই পড়ছিল এটা। তারপরে শেখ হাসিনার কথা বলতেছেন, তারপরে স্যার হোমোফোন মানে ধ্বনিতত্ত্ব, স্যার দেখি বাংলা পড়ছেন। রাকিব স্যার তো অলরাউন্ডার কমেন্ট করেছেন একজন। আমাদের অন্তর স্যার বাংলার স্যার আসছেন। চিন্তা করো যে আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সের ওবায়দুল কাদের ভাইয়ের কথা বললেন নাকি আপনি? খেয়াল করে দেখো যে আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সের, এই যে ফ্যান্টাস্টিক 4 কোর্সের 4 জন টিচার এখানে চলে আসছেন ক্লাসে, তাই না? কত আনন্দের ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি অথই রানী কমেন্ট করেছেন, রিশান কমেন্ট করেছেন, লাবণী আক্তার কমেন্ট করেছেন এসএসসি 26 ব্যাচ। আমি আর তোমরা লাবণী, আমি এসএসসি 27। আপনি যদি ক্লাস করেন তাহলে ইনশাল্লাহ 27 পর্যন্ত দেখা হবে, এবং এইচএসসি 25-26 জন্য কিন্তু আমরা আসবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপর আমরা আসি হি ফর ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, টুথ অ্যান্ড নেইল, অল ইন অল, টু অ্যান্ড ফ্রো, ইনস অ্যান্ড আউটস। সেটার ক্ষেত্রে কোনটা হবে উত্তর বলেন? টু অ্যান্ড ফ্রো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর মানে হচ্ছে যত্রতত্র। ইনস অ্যান্ড আউটস মানে কি বলেন? অল ইন অল মানে কি? দ্রুত কমেন্ট করেন। 14 নাম্বার মানে হচ্ছে টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেইল মানে কি? সর্বক্ষমতা দিয়ে, সব কিছু উজাড় করে দিয়ে। তাহলে টুথ অ্যান্ড নেইল মানে কি? সব কিছু উজাড় করে দিয়ে। টুথ অ্যান্ড নেইল মানে সব কিছু উজাড় করে দেয়া, রাইট? ঠিক আছে, পরবর্তীটায় আমরা আসি। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পারতে হবে কিন্তু এগুলা। ফ্রেন্ড ইজ টু পিলগ্রিম অ্যাজ পিক ইজ টু ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন, এবং এটা একটা অ্যানালজি। একটু আগে আমি অ্যানালজি লিখে দিয়ে আসছিলাম, সেখান থেকে আসা একটা প্রশ্ন। অ্যানালজি কি হবে বলেন? ফ্রেন্ড ইজ টু পিলগ্রিম অ্যাজ পিক ইজ টু ড্যাশ। হুমায়রা তাসনিম যদি থাকে, তাহলে হুমায়রা তাসনিমকে অফলাইন ক্লাসে ওদের ব্যাচে আমি জিনিসটা পড়াই দিয়ে আসছি, লেকচার 3-তে ছিল। মনে আছে হুমায়রা তাসনিম ম্যাডাম? বলেন এর অ্যান্সার কি? আপনি না পারলে আপনার মায়ের হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি বলি ভেরি গুড, ওকে। তাহলে শ্রেন ইজ টু পিলগ্রিম অ্যাজ পিক ইজ টু ড্যাশ। আমি বলে দিচ্ছি, শ্রেন মানে ধার্মিক ব্যক্তি। শ্রেন মানে কি? ধার্মিক ব্যক্তি। এই ধার্মিক ব্যক্তি ধরো হিন্দুদের ক্ষেত্রে সাধু, মুসলিমদের ক্ষেত্রে আলেম হইতে পারে, হ্যাঁ। আর পিলগ্রিম কি? পিলগ্রিম মানে তীর্থযাত্রা। ধার্মিক ব্যক্তিরা তীর্থযাত্রা করেন। ধার্মিক ব্যক্তিদের যাত্রাটাকে আমরা কি বলি? তীর্থযাত্রা বলি। ঠিক একইভাবে পিক মানে কি? পর্বত। পিক মানে কি? পর্বত, রাইট? আমি একটু উল্টা করলাম মনে হয়। পিলগ্রিম মানে হচ্ছে ধার্মিক, হ্যাঁ, পিলগ্রিম মানে ধার্মিক, আর শ্রীন মানে হচ্ছে তীর্থযাত্রা। তাহলে পিক মানে কি? পিক মানে হচ্ছে চূড়া। কিসের চূড়া? পর্বতের চূড়া। তাহলে পর্বতের চূড়া, তাহলে যাত্রা করছে হাজিরা বা সাধুরা, ঠিক একইভাবে পাহাড়ের চূড়ায় জয় করেছে কারা? ব্যক্তি হবে উত্তর। এখানে ব্যক্তি কারা কারা আছে? সবাই ব্যক্তি। এটা ব্যক্তি নয়, তার মানে এটা তো শিওর উত্তর নয়। বাকি থাকে 3টা, এই 3টা ক্ষেত্রে উত্তর কি হবে? ওকে, ঠিক আছে। আমরা অদিতি সরকারকে দেখছি। অ্যানালজিতে এত শব্দজ্ঞান পারি না কিছু। ফয়সাল আহমেদ কমেন্ট, একটু পড়াশোনা নিয়ে কর, তাইলেই পারবি। খেয়াল করব যে এটা হচ্ছে যাত্রা, এটা হচ্ছে ব্যক্তি,
এটা হচ্ছে যাত্রা, এটাও তাহলে উত্তর হবে ব্যক্তি, অন্য কিছু কিন্তু উত্তর হওয়া যাবে না। আপনাদের বিউপিতে একটা প্রশ্ন আসছিল যে ফার্স্ট সেকেন্ড একটা অ্যান্সার হইতো, ফার্স্ট ইজ টু সেকেন্ড হবে নাকি অন্য কিছু হবে, এই ধরনের একটা আসছিল এফ ট্রিপল এস এর মধ্যে, ওইটাতেই খুবই ইম্পর্টেন্ট ছিল। সাকসেসর আর প্রিডিসেসর এটা ছিল অপশনে, ওইটা উত্তর না হয় এটা উত্তর হয়তো সেম ওইরকম। তাহলে যে ব্যক্তি সে হবে উত্তর, বি নাম্বারটা উত্তর হওয়ার সুযোগ নাই। কন্টেস্টেন্ট মানে প্রতিযোগী, প্রতিযোগিতা বলে কিছু নাই এর মধ্যে। ডিসেন্ডার মানে যে নিচে নামে, ওটাও হবে না। ক্লাইম্বার মানে পর্বত আরোহী, ক্লাইম্বার মানে কি আরোহী, তার মানে তীর্থযাত্রা করবেন কে, তীর্থযাত্রা করবেন হচ্ছে ধার্মিক ব্যক্তি। ঠিক একইভাবে পাহাড়ের চূড়ায় উঠবেন কে, পর্বতারোহী। যারা এটা উত্তর দিয়েছেন সি নাম্বার, তারা কারেক্ট করেছেন। এটা কারেক্ট পার্সেন্ট কে কে বলেন দেখি, পার্সেন্ট কে কে, কতগুলো ফ্রেজ পূর্ব বলছেন তাব ভি। আমি তোমাকে একটু সহজ করে বলি, তোমরা যারা ফ্রেজ নিয়ে চিন্তিত তারা একটু আমাকে কমেন্টে জানাতো। ডিসেন্ডার মানে তো নিচে নামা, হয়তো উপরে যাচ্ছে। হ্যাঁ, বলেন রবার্ট ফ্রস্ট ইজ এ ড্যাশ পোয়েট। রবার্ট ফ্রস্ট ইজ অ্যান অথবা এ ব্রিটিশ পোয়েট, স্কটিশ পোয়েট, আমেরিকান পোয়েট নাকি আইরিশ পোয়েট, কোনটা হবে উত্তর? এটা আমি আসতে পারবো তাই। ভেরি গুড, দেন দেন গা। রবার্ট ফ্রস্ট কোন পোয়েট? 16 নাম্বার। উত্তরের সময় আর মাত্র 5 সেকেন্ড। রবার্ট ফ্রস্ট কোন দেশের বিজ্ঞানী? বিজ্ঞানী তো না, কবি, এখানে রাখলে হবে। রবার্ট ফ্রস্ট কোন দেশের কবি? আচ্ছা, এখন আমরা দেখি যে রবার্ট ফ্রস্ট ছিলেন একজন আমেরিকান পোয়েট। রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা আছে, কে? স্কুল বয় আছে নাকি আবার, নাকি আউট আউট? আউট আউট বাই রবার্ট ফ্রস্ট। তাহলে স্কুল বয় কে লিখেছেন বলেন দেখি, স্কুল বয় কে লিখেছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনাকে ইজি কোয়েশ্চেন দেওয়া হয়। হ্যাঁ, ডিউ এর ক্ষেত্রে হইলে দেখবেন যে লিটারেচার থেকে আসলে একটু প্যাচ মারা কোয়েশ্চেন থাকে, দেখবেন যে কানেক্টরগুলো আসছে যেগুলো বা লিঙ্কার্সগুলো আসছে, আপনাকে মিনিং বুঝতে হবে, অ্যাপ্লিকেশন বুঝতে হবে, তারপর আপনি অ্যান্সার করতে পারবেন। বাট রাজশাহীর ক্ষেত্রে এই প্রশ্নের দিকে খেয়াল করে দেখবেন, চট্টগ্রামের ক্ষেত্রে এই প্রশ্নের দিকে খেয়াল করে দেখবেন, এখানে কোনো প্যাচ নেই, আপনাকে জাস্ট ইনফরমেশন মনে রাখতে হবে। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়তো বা ইজি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়তো বা ইজি। এটা চট্টগ্রামের কোশ্চেন এই জন্য একটু কঠিন লাগছে, রাজশাহীগুলো আরও ইজি। পরেরটা আমরা আসি, টু হ্যাভ আদার ফিশ টু ট্রাই। টু হ্যাভ আদার ফিশ টু ট্রাই নাকি ফ্রাই? টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মিনস ড্যাশ, এটার ক্ষেত্রে কী হবে? টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, টু হ্যাভ 5 ফিশেস, টু রিমেইন বিজি, নান। কোনটি হবে এটার ক্ষেত্রে উত্তর? এগেইন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সচরাচর বইয়ের মধ্যে এই ফ্রেজটা আপনি পাবেন না, প্রশ্ন ব্যাংকে পাবেন, কিন্তু এই ধরনের ফ্রেজগুলোই বেশি আসে। যেমন বইয়ের মধ্যে ছিল কোল্ড শোল্ডার, পরীক্ষায় আসলো কোল্ড ফিট, এরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা কোনটি নিব উত্তর? এটার ক্ষেত্রে উত্তর কী হবে বলেন? যে মাছ ভাজা, যে আমাকে আরও অন্যান্য মাছ ভাজতে হবে। কমেন্টে জানান দ্রুত। ঠিক আছে, সবাই কমেন্ট পেয়েছে, আর 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ড। ওকে, টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, টু ফ্রাই ফিশেস, টু রিমেইন বিজি, নান। এটার ক্ষেত্রে হচ্ছে টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে আমার এই কাজ ছাড়া আরও অনেক কাজ আছে, আমার এখন যাইতে দিই। সেটার ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে এ নাম্বার। উত্তর হবে কোনটা? এ নাম্বার। 18 নাম্বার, দ্য ইডিওমেটিক ভার্সন অফ আই এম নট দ্যাট নেইভ। আবার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আই অ্যাম নট দ্যাট নেইভ, এটার ক্ষেত্রে উত্তর কী হবে? দ্রুত একটু কমেন্ট করেন। আই অ্যাম নট দ্যাট নেইভ, এটার ক্ষেত্রে উত্তর কী হবে? I am not that knave.
কি হবে উত্তর? ভেরি গুড। আই এম নট দ্যাট নেইভ, এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, যে আমাকে এত বোকা ভাবিস না। আই এম নট দ্যাট নেইভ মানে আমি এত সহজ সরল না। ওকে, এটার জন্য যে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে এই ফ্রেজটা ইউজ করা হয়, যে আমি কালকে জন্মগ্রহণ করিনি, যে তোর থেকে শিখতে হবে যে কেমনে কি করব না করব। রাইট, ওকে, ঠিক আছে। পরেরটা আসি, সবাই একটু শেয়ার কমেন্ট করেন। দ্য সিনোনিম অফ ফুসি, ফুসি শব্দের সিনোনিম কি? সিনোনিম আমি আপনাদেরকে পড়াতে চাই না, তারপর যদি কেউ পারেন 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যে উত্তর হইলে আমরা থাকবো, নাহলে আমরা চলে যাব। নেইব মানে হচ্ছে ভালা ভোলা, আলা ভোলা, সহজ সরল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এর ক্ষেত্রে বলেন, আমরা 19 নম্বর প্রশ্নের মধ্যে আসি। সিনোনিম অফ ফুসি ইজ হোয়াট? চুজি। ভেরি গুড, সিনোনিম অফ ফুসি ইজ চুজি। যারা চুজি উত্তর করছেন তারা কারেক্ট। আমরা এগুলোতে 10 সেকেন্ডের বেশি সময় দিব না মুখস্থ অংশের মধ্যে। Those students do not like to read novels dash textbooks. ওকে, বলতেছে এই ছাত্রগুলা বই পড়তে পছন্দ করে না, আর তো অন্য কিছু পড়বে। হ্যাঁ, বাক্যের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করেন, যে দোজ স্টুডেন্টস, এই ছাত্রগুলো বই পড়তে পছন্দ করে না, মানে উপন্যাস পড়তে পছন্দ করে না, তারা অন্য টেক্সট বই পড়বে। অর্থাৎ একটা জেনারেশনকে বকা দিচ্ছে, বা একটা শিক্ষার্থীদেরকে বকা দিচ্ছে, একদল শিক্ষার্থীদেরকে, যে এরা এমন শিক্ষার্থী, এরা উপন্যাস পড়তে পছন্দ করে না, এরা কিভাবে ভালো শিক্ষার্থী হবে, বা এরা কিভাবে টেক্সট বই পড়বে? এদের তো টেক্সট বই পড়ার প্রশ্নই আসে না। তার মানে উপন্যাস, টেক্সট বইকে ভালোবাসার আগে উপন্যাসকে ভালোবাসতে হবে, তখন আমার পড়াশোনার মধ্যে মনোযোগটা চলে আসবে। রাইট, ঠিক আছে। ঠিক আছে, দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোভেলস ড্যাশ টেক্সট বুকস, এটার ক্ষেত্রে ইন এনি কেস, মাচ লেস, ফরগেটিং অ্যাবাউট, লিভিং আউট অফ দ্য কোয়েশ্চেন, কোনটা হবে? ওকে, বলতেছে যে এরা নোবেল পড়তে পছন্দ করেই না, আর টেক্সট বই পড়বে, এটা তো প্রশ্নেরই বাইরে, এটা তো প্রশ্নেরই বাইরে। ঠিক আছে, এর ক্ষেত্রে উত্তর কোনটা হবে? জন্য এর ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে লিভিং আউট অফ দ্য কোয়েশ্চেন। কারণ এটা তো সিলেবাসেরই বাইরে, ওয়াই কিছু এরকম কাজ করবে, ওয়াই এরকম কাজ করতে পারে, এটা হইতেই পারে না। রাইট, ঠিক আছে। এটা যারা কারেক্ট করেছে তারা একটু কমেন্ট করেন, যারা এটা কারেক্ট করতে পারছেন, ভেরি গুড। তারপরে a congenial work environment enables workers to perform better. The antonym of the word, underline word, congenial. The antonym মানে কি? বিপরীত শব্দ। তাহলে congenial এর অ্যান্টোনিম কি হবে? দ্রুত একটু কমেন্ট করতে হবে। congenial এর অ্যান্টোনিম এই চারটার মধ্যে কোনটা? ঠিক আছে, এর ক্ষেত্রে উত্তর কি? কনজেনিয়াল মানে হচ্ছে, দেখেন, ইনেবল ওয়ার্কার্স টু পারফর্ম বেটার, মানে ভালো পারফর্ম করতে সহায়তা করে। আপনি বুঝলাম যে কনজেনিয়াল মানে আপনি জানেন না, তারপরেও বলতেছেন, দেখেন যে একটা কাজের আবহাওয়া বা পরিবেশ যেটা কি করে, ইনেবল করে ওয়ার্কার্স টু পারফর্ম বেটার। তার মানে কি, পরিবেশটা খারাপ না ভালো? পরিবেশটা ভালো, ভালো পারফর্ম করে মানে কি, ভালো পরিবেশ, তাই না? সেক্ষেত্রে কোনটা হবে? সিনোনিম। যদি ভালো পরিবেশ, সেটা তো ফ্রেন্ডলি হবে না, অ্যান্টোনিম চাইছে, বিপরীত চাইছে, ইজি চায় নাই, ইজিও হবে না, সলিটারি মানে একা একা, এটাও হবে না, হস্টাইল হবে। তাহলে বিপরীত শব্দ কোনটা? হস্টাইল। বিপরীত শব্দ কোনটা? হস্টাইল। ওকে, ক্লিয়ার? বিপরীত শব্দ হচ্ছে হস্টাইল। এর পরবর্তীতে আমরা আসি, গিভিং আনডু ফেভার্স টু ওয়ান্স কিথ অ্যান্ড কিন। বলতেছে আনডু ফেভার মানে কি জানেন আপনারা? অনৈতিক সুবিধা, ফেভার, ধরেন কোটা, স্বজন প্রীতি। তাহলে এই যে আমরা আনডিউ ফেভার বলতেছি কি, অনৈতিক পক্ষপাত। অনৈতিক পক্ষপাত কাকে দেয়া? ওয়ান্স কিথ অ্যান্ড কিন, একজনের
আত্মীয় স্বজন, কিতেন কিন মানে কি আত্মীয় স্বজনদেরকে দেয়া। সেটার ক্ষেত্রে উত্তর কি হবে? সেটার ক্ষেত্রে উত্তর কি হবে? আপনারা মনে করবেন বলিউডে একজন বিখ্যাত কিতেন কিনকে সাপোর্ট দেওয়া একজন ব্যক্তি আছে, দ্য হোয়াট শুড আই সে, দ্য কিং অফ নেপোটিজম। তাহলে বুঝে গেছেন যে এটার ক্ষেত্রে উত্তর কি হবে? তাহলে বলেন তো এটার ক্ষেত্রে উত্তর কি হবে? রাইট। ঠিক আছে, সেটার ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ফেভারিটিজম, নেপোটিজম, ফর্মালিজম, মেরিটোক্রেসি। মেরিটোক্রেসি মানে মেধার মাধ্যমে দেয়া, মেরিটোক্রেসি মানে কি মেধার মাধ্যমে দেয়া, ফেভারিটিজম মানে কি আবার কি প্রিয়তা তৈরি করা, ফর্মালিজম মানে আনুষ্ঠানিকতা, মেরিটোক্রেসি একটা কোনটা হবে উত্তর? আমি বলে দিচ্ছি, নেপোটিজম। কারণ জহর থেকে আসছে জিনিস সবচেয়ে বেশি। টু বি অর নট টু বি, দ্যাট টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট। হ্যামলেট কি? হ্যামলেট শব্দের অর্থ কি জানেন? এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে যে হ্যামলেট শব্দের অর্থ কি? বরিশাল বিশ্ববিদ্যালয় 2015 সালে আসছে প্রশ্নটা, যে হ্যামলেট শব্দের অর্থ কি। আমরা জানি হ্যামলেট একটা উপন্যাস বা হ্যামলেট বিখ্যাত একটা লেখা। কার লেখা নাকি প্লে কোনটা বলেন তো? হ্যামলেট কি? আচ্ছা, হ্যামলেট লেখা কার এটা বলেন, উপন্যাস নাকি নাটক, এখানে আমি যাব না। হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, রাইট, উইলিয়াম শেক্সপিয়ারের। হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে একটা ছোট ভিলেজের মতো, ভিলেজের চেয়েও ছোট, রাইট। সেই ক্ষেত্রে উত্তর কি হবে এখানে? ইজ দ্য ডিলেমা অফ দ্য ওয়ার্ড। অ্যান্ড ডিলেমাকে রিপ্লেস করতে পারি আমরা কি দিয়ে? ডিলেমাকে রিপ্লেস করতে পারি আমরা কি দিয়ে? আপনার একটা ফ্রেজ পড়ছেন, ইন এ ডিলেমা। এটা মানে কি? ইন এ ডিলেমা মানে কি? উভয় সংকট। ইন এ ডিলেমা মানে কি? উভয় সংকট বা বিপদে পড়া, হচ্ছে দ্বিধায় পড়া। সেই ক্ষেত্রে এখানে কোয়েশ্চেন না, প্রবলেম না, সমস্যা বলিনি আমরা, সংকটে পড়ছে, উভয় সংকট মানে সংশয়ের মধ্যে আছে। সংশয় বুঝাতে কনফিউশন শব্দটা বসবে। সংশয় বুঝাতে কি হবে? কনফিউশন। তারপরে একটা বাক্য আসছে যেটা কারেকশন থেকে, আমি বারবার বলি যে এটা কই থেকে আসবে? কারেকশন। এবং বলে দিচ্ছি কারেকশন সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে। ইংরেজির যারা দুর্বল আছেন তারা একটু কমেন্ট করেন, ইংরেজির যারা দুর্বল আছেন তারা একটু কমেন্ট করেন। এবং বলে দিচ্ছি যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, আপনার এখনই বেসিক ক্লিয়ার করার প্রয়োজন আছে। আপনারা অনেক জায়গায় ক্লাস করেন, সারাদিন শুধু ক্লাসে মোটিভেশন দেওয়া হয়, পড়ানো আর হয় না। সারাদিন শুধু ক্লাসে কি করা হয়? মোটিভেশন দেওয়া হয়, পড়ানো আর হয় না। এই জন্য আমি বলবো যে আপনাদের প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে এরকম কোনো ক্লাস যেখানে আপনাদেরকে মোটিভেশন হচ্ছে বেশি পড়ানো হবে। ওকে, আগে মোটিভেশন হচ্ছে বেশি কি করতে হবে? পড়াতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো বারবার যে আপনারা কোনো ধরনের চিন্তা না করে আমাদের এই ফ্যান্টাস্টিক 4 কোর্সে চলে আসেন। ফ্যান্টাস্টিক 4 কোর্সের মধ্যে আমি আপনাদের জন্য ইংরেজি ক্লাস নিয়ে রাখছি 14টা, যেখানে আমি শুধু একা নয়, আপনাদের মেহেরুন ম্যাডাম আছেন, ম্যাডামও ক্লাস নেবেন। সেই ক্লাসগুলো করে বেশি বেশি ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সে, ঠিক আছে? ভেরি গুড। এটার ক্ষেত্রে উত্তর কোনটা বলেন? দ্য টেররিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লিস। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমটা সাবজেক্ট আর হবে না। তারপরেরটা নেইদার অফ দ্য টু ট্রাফিক হাইলাইটস। নেইদার অফ আইদার অফ থাকলে সিঙ্গুলার আর হবে না। দ্য নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, গ্রোজ হইতে হইতো হবে না। 2/5 অফ দ্য ফরেস্ট, ফরেস্ট 2/5 অফ দ্য ফরেস্ট। বনের 1/3 বা 2/5, বনের 2/5 হচ্ছে অজ সিঙ্গুলার। ইয়েস। ল্যান্ড বুঝাইতে আমরা জানি ডিস্টেন্স, ল্যান্ড, যে কোনো মেজারমেন্ট, টাইম, টেম্পারেচার, মানি, এগুলোর ক্ষেত্রে কাজে দিবে। হ্যাঁ, তো আমি আবারও বলে দিচ্ছি যে এই ধরনের ক্লাসগুলোর উত্তর করতে গেলে বা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আপনার বেসিক জানার প্রয়োজন আছে। যারা বেসিক ছাড়া প্রশ্ন করবেন বা উত্তর দিবেন তাদের জন্য ভুল হইতে পারে। কোর্স ফি কত? কোর্স ফি কত বলছেন? ওকে, ঠিক আছে। যাদের জন্য ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি যে আমাদের যে ফ্যান্টাস্টিক 4 কোর্সটা, কোর্সের নাম কি বলেন দেখি সোনামণিরা? ফ্যান্টাস্টিক 4। কি কি আছে ফ্যান্টাস্টিক 4 কোর্সের মধ্যে? ফ্যান্টাস্টিক 4 কোর্সে আছে 4টা বিশ্ববিদ্যালয়। একটা আছে হচ্ছে RU, আরেকটা আছে CU। এখানে 2টা ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য কোর্স করানো হবে। একটা হচ্ছে মানবিক ইউনিট, একটা ব্যবসায় শিক্ষা ইউনিট। CU
সিইউতে আমরা দুইটা অবশ্যই পড়াবো, সাথে গাইডলাইন দিব অন্যগুলোর, বি এবং ডি। আছে শাস্ত্রের মধ্যে একটা ইউনিট আছে, আপনারা জানেন যে ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, সেটার জন্য পড়াবো। এছাড়াও আর আছে জিএসটি। এই যে 4টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এই 4টা বিশ্ববিদ্যালয়ের 6টা পরীক্ষার জন্য একটা কোর্স, এবং ওই কোর্সের কোর্স ফি মাত্র আমরা রেখেছি আপনাদের জন্য কত, 1200 টাকা। তবে এই ক্লাসটি আপনি যদি শেয়ার করে থাকেন এবং ক্লাসটি শেষ পর্যন্ত করেন, সেক্ষেত্রে আপনার জন্য আমরা 201 টাকা ছাড় দিব, এবং 31 তারিখের মধ্যে আপনার জন্য ফি থাকবে 999 টাকা। কয় তারিখ পর্যন্ত বলেন? 31 জানুয়ারি রাত 12টা পর্যন্ত। 31 জানুয়ারি রাত 12টা পর্যন্ত, 11:59 PM, দিন পেরিয়ে রাত। এর মধ্যে যদি ভর্তি হন তাহলে আপনার কোর্স ফি হচ্ছে 999 টাকা। যদি এর পরে ভর্তি হন তাহলে আপনার কোর্স ফি হচ্ছে 1200 টাকা। 14টা ক্লাস আমি নিব, 14টা ক্লাসই ম্যারাথন ক্লাস। কোনো ক্লাস 2 ঘন্টার নিচে হলে আপনি আমাকে নির্দ্বিধায় বকা দিয়ে যাবেন যে ভাই আপনি আজকে 2 ঘন্টার হচ্ছে কম ক্লাস নিয়েছেন, নির্দ্বিধায় বকা দিয়ে যাবেন আমাকে, টাইম লাইন এসে বকা দিবেন, আমার টাইম লাইন ওপেন করে দিব যে ভাইয়া 14টা ক্লাস ম্যারাথন নিতে চাইছিলেন, কোনোটা কম নিছেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এবং প্রতিটা ক্লাসে আপনাদেরকে কি কি দিব বলে দিচ্ছি। 1, ক্লাসের সংখ্যা মোট 42টা এই কোর্সে, ক্লাস এক্সাম 42টি, অর্থাৎ প্রতিদিন যে ক্লাস নিব তার পরের দিন ওই যে আগের ক্লাস নিছি সেই পড়ানোর উপর পরীক্ষা নিব। প্রতিদিন যে ক্লাস নিব তার পরের দিন ওটার উপরে এক্সাম নিব। এরপরে তাহলে কি মডেল টেস্ট হবে না? হ্যাঁ হবে। আমাদের নর্মাল ক্লাস হচ্ছে 30টা, বাংলা ইংলিশ জিকে মিলে, এর মধ্যে আইসিটি আছে, ম্যাথ আছে, আইকিউ আছে। এসবের বাইরে 30টা ক্লাসের জন্য এক্সাম 30টা, এসবের বাইরে প্রতিটা ভার্সিটির জন্য আলাদা আলাদা করে 4টা ভার্সিটি না, এখানে 4টা না, 1 2 3 4, এই 4টার জন্য আলাদা আলাদা করে মডেল টেস্ট। তার মানে মডেল টেস্ট কয়টা পাচ্ছেন আপনারা? এই যে 42টার মধ্যে মডেল টেস্ট কয়টা? 12টা ফুল মডেল টেস্ট, 12 ফুল মডেল টেস্ট বা মক টেস্ট যেটাকে আমরা বলি। তাহলে 12 ফুল মডেল টেস্ট পাচ্ছেন আপনারা এই কোর্সে। কোর্স ফি কত রে? 1200 টাকা। আপনারা যারা বিভিন্ন আরইউর সি এর কোর্স দেখবেন কোথাও বলা আছে 900 টাকা, 990 টাকা, গিয়ে দেখবেন যে ওখানে এক্সাম নাই, গিয়ে দেখবেন ওখানে গুচ্ছ নাই, গিয়ে দেখবেন ওখানে সাস নাই। অথচ আমাদের এখানে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা আরেকটা কোর্সে ফ্রি করে দিব। এরপরে থাকবে ন্যাশনালের কোর্সে আমরা ফ্রি করে দিব। সো ফ্যান্টাস্টিক 4 হচ্ছে আমাদের স্বতন্ত্র পরীক্ষাগুলোর জন্য, এবং এরপরে ন্যাশনালের কোর্সটা আমরা তাদের জন্য ফ্রি করে দিব যদি আপনি এই কোর্সে ভর্তি হন। মনে থাকবেন, সবাই ভর্তি হয়ে যাবেন। যদি 31 তারিখের মধ্যে ভর্তি হন তাহলে বেসিক থেকে ক্লিয়ার করা হবে নাকি? 100% বেসিক থেকে হবে, 1 by 1। আমি ক্লাস শুরুই করবো পার্টস অফ স্পিচ দিয়ে, একদম শুরু গোড়ালি পার্টস অফ স্পিচ দিয়ে। তারপরে যাবো পার্টস অফ স্পিচ করার পরে সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, গ্রুপ ভার্ব, এই স্পেলিং সবগুলো পড়াবো, লিটারেচার, প্রত্যেকটাই ম্যারাথন ক্লাসের মতোই হবে। ঠিক আছে? টাকার পরিমাণ খুবই কম, টাকার দিকে তাকান না, ভাইয়ার চেহারার দিকে তাকান। একজন অনেক ভালো আপু আছেন তার দিকে তাকান, আর একজন বাংলার অন্তর ভাই আছেন, জিরানি ভাই আছেন জিকের দিদার ভাইয়া, এতজন টিচার পড়াবেন, তাদের তো একটা খরচ আছে তাই না? বলেন, তাদের জন্য একটু চিন্তা করে 31 তারিখের মধ্যে অবশ্যই রাত 11টার আগে আগে ভর্তি হয়ে 999 টাকা ছাড়টি গ্রহণ করুন, এবং আমার রেফারেন্সে 201 টাকা ছাড় নিয়ে ক্লাস করতে থাকেন। ঠিক আছে? আর আজকে ক্লাসে বেশি বেশি কমেন্ট করেন। কমেন্ট কোথায়? এখনো কমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, আমরা 14 প্রশ্ন অনেকগুলো সলভ করে ফেলছি। আমরা আরইউর কোশ্চেনের মধ্যে এন্ট্রি নিচ্ছি, দেখি আরইউর কোশ্চেন কেমন হয়। রাইট, আরইউর কোশ্চেন দেখেন, আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি। আমরা আরইউর প্রথম কোশ্চেনে যাচ্ছি প্যাসেজের বাইরে। আরইউর প্রথম কোশ্চেনের মধ্যে এসেই দেখব এখানে কি হচ্ছে। প্রথম কোশ্চেনের মধ্যেই দেখবেন যে এখানে গ্রামার আছে, নাউন ফর্ম অফ কনফ্রন্ট প্রপারলি। বলছে নিচের কোনটার মধ্যে নাউন ফর্ম ইউজ করেছে? কিসের? কনফ্রন্টের। কিসের? কনফ্রন্টের প্রপারলি। ঠিক আছে? কিছু হচ্ছে নাউন ফর্ম হচ্ছে, নাউন ফর্ম কিসের? কনফ্রন্টের। কোনটার মধ্যে দেখেন তো দেখি কোনটায়। তাবি আপনাদের প্রিয় ভাইয়েরা ক্লাসটা এখানে আপনারা কেউ না করবেন না, না করলে ভাববো আপনারা আমাদের প্রিয় না, দুঃখ পেয়ে যাব। ঠিক আছে, সবাই কোর্সে চলে আসবেন, দ্রুত নিয়ে নেবেন যে রাকিব ভাইয়া বলছেন এত টাকা দিতে তাই ভর্তি হচ্ছি, নাইলে কিন্তু মাইর আছে।
ওকে, আমরা এটার ক্ষেত্রে একটু কমেন্ট করি। এখন প্রশ্নের মধ্যে চলে আসি, কোর্স নিয়ে আর হতাশ হতে হবে না। নিচের কোনটার মধ্যে নাউন ফর্মটা ইউজ করা হয়েছে? দ্য কনফ্রন্টেড নেভার গিভ, নেভার ফরগিভ এটা একটা। দ্য লজিক অফ দ্য ইভেন্টস উইল লিড দেম টু এ কনফ্রন্টেশন এটা একটা। তারপর দ্য কনফ্রন্টিং পার্টিস আর, এটা পার্টিসটা নাউন, এর আগে এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। দ্য ফ্রন্টিয়ার্স আর ওপেন, এটাও হবে না। তার মানে একমাত্র পিওর নাউন যেটা, কনফ্রন্টের পিওর নাউন হচ্ছে কনফ্রন্টেশন। কনফ্রন্টের পিওর নাউন কি? কনফ্রন্টেশন। আর কনফ্রন্টেড এখানে একটা নাউন হিসেবে বসছে, এটা নাউন হিসেবে বসছে, বাট এটা পিওর নাউন না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দা বসে প্লুরাল কমন নাউন হয়েছে, এটাও নাউন, বাট বেটার হচ্ছে এইটা। দ্য লজিক অফ দ্য ইভেন্টস উইল লিড দেম টু এ কনফ্রন্টেশন উইথ দ্য এনিমি। কনফ্রন্টেশনটা মেইন। তার মানে পরীক্ষার মধ্যে আমরা দেখবো যে মেইন নাউন কোনটা, মেইন ফর্ম কোনটা, সেই অনুযায়ী আমরা অ্যান্সার করবো, রাইট? যারা এটার ক্ষেত্রে বি নাম্বার উত্তর করেছেন, ভেরি গুড। আমরা আর ইউ এর কোয়েশ্চেনের মধ্যে আসি। এখন মজার ব্যাপার, দেখবেন যে আর ইউ এর প্রশ্ন কত ইজি। ইকুইভ্যালেন্টের কারেক্ট নাউন ফর্ম, এগেইন পার্টস অফ স্পিচ। তাহলে প্রথম ক্লাস আমি যে শুরু করবো বলছি পার্টস অফ স্পিচ দিয়ে, কেন পার্টস অফ স্পিচ দিয়ে, এই দুইটা প্রশ্নের মধ্যে ক্লিয়ার হয়ে গেল। দুইটা প্রশ্নের মধ্যে ক্লিয়ার হয়ে গেল কেন দিচ্ছি পার্টস অফ স্পিচ। আর ইউ এর পরীক্ষার কোয়েশ্চেনের শুরুই হয় হচ্ছে 28 নাম্বার থেকে, সেখানে আমরা 30 নাম্বারে আসলাম। দেখেন প্রথম দুইটা কোয়েশ্চেনে পাইলাম কি? পার্টস অফ স্পিচ থেকে। দ্রুত কমেন্ট করেন। ওকে, যারা আমাদেরকে ভালোবেসে এই কোর্সে আসবেন তারা একটু কমেন্ট করেন যে ভাইয়া সম্ভব হলে অবশ্যই আসবো, ইনশাল্লাহ দেখা হবে এই কোর্সে, বলেন। ওকে, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকুইভ্যালেন্ট? ঠিক আছে, সেটার ক্ষেত্রে কী হবে? কমেন্ট করেন বেশি বেশি, কমেন্ট কম হইলে কিন্তু পিডিএফ দিব না রে। ইকুইভ্যালেন্ট শব্দটা এখান থেকে আমরা চাইলে পড়তে পারি, ভোকাবুলারি অনেক ইজিলি পড়তে পারি। কিভাবে? দেখেন, ইকুই দিয়ে যতগুলো শব্দ আসবে সবগুলোতেই কি হবে? সমান অর্থটা আসবে। সবগুলোতে কি আসবে? সমান অর্থ। অর্থাৎ ইকুই এর সাথে আপনি যুক্ত করলেন ভ্যালেন্ট, মানে সমান মানের। ইকুই ডিস্টেন্ট মানে সমান দূরত্বের। ইকুইভ্যালেন্ট আসছে ভ্যালু থেকে, ইকুই ভ্যালু থেকে আসছে ইকুইভ্যালেন্ট। তারপরে ইকুই ডিস্টেন্ট মানে সমান দূরত্ব। হ্যাঁ, ইকুই থেকে বা ইকু থেকে আসছে ইকুয়াল, ইকু থেকে আসছে ইকুইটি, ইকু থেকে আসছে ইকুয়ালিটি। ইকু দিয়ে যতগুলো শব্দ হয়েছে সবগুলো শব্দের মিনিং এরকমই, সমান। এভাবে ভোকাবুলারি পড়লে অনেক মজা, পড়তে অনেক ইজি। আমাদের ক্লাসগুলোতে আমরা একটু ধরে ধরে পড়া দিব এমনি। অমনি, অমনি শব্দের অর্থ কি? থাক সমস্যা নেই। অমনি শব্দের অর্থ কি? অমনি শব্দের অর্থ সর্বে বা সকলে, সব কিছুতে সর্বে। যেমন আপনারা জানেন অমনিশিয়েন্ট, অমনিশিয়েন্ট মানে কি? সর্বজ্ঞানী। আবার অমনিভোরাস মানে কি? অমনিভোরাস মানে সর্বভোগ, যে সব কিছু খায়। অমনিভোর, হার্বিভোর, কার্নিভোর, এগুলো পড়ছেন না? সেখান থেকে আসছে। তাহলে এই যে অমনিশিয়েন্ট, তারপরে অমনিভোরাস, এগুলো ইজিলি পারা যায়। কেমনে? ভোকাবুলারি পরে এই ট্রিক্সগুলো যদি কাজে লাগাতে পারেন। তো আমি ইনশাল্লাহ ভোকাবুলারি ক্লাসগুলো যখন নিব, দুই একটা এমসিকিউ এর পাশাপাশি যখন ভোকাবুলারি ক্লাসগুলো দিব, পড়া দিব, সেখানে আপনারা টের পাবেন যে কীভাবে পড়তে হয়। ইভেন আপনাদের জন্য যারা ভর্তি হবেন আমার এই কোর্সটাতে বা আমাদের এই কোর্সটাতে জয়কুলের পক্ষ থেকে আয়োজিত হবে, আমি একজন টিচার হিসেবে বা কোঅর্ডিনেটর হিসেবে থাকবো। হ্যাঁ, তাদের জন্য বলতেছি, এই তাহসিন তোফা তোমাদের মতো গরিবদের জন্য বা আমাদের মতো গরিবদের জন্যই কিন্তু কোর্স। অন্যরা শুধু আরিয়ার কোর্সে 1000 টাকা নিচ্ছে, সেখানে আমি 4টা বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি 1000 টাকায়। ঠিক আছে? হ্যাঁ, আরও মজার ব্যাপার কী হবে খেয়াল করে দেখো, যে তোমাদের জন্য আমি এই কোর্সটা নিয়ে আসছি 4টা বিশ্ববিদ্যালয় 1000 টাকায়। আরও মজার বিষয় কি? মজার বিষয় হচ্ছে যে এই কোর্সের মধ্যে তোমরা ভোকাবুলারি ক্লাস শুধু পাবা তা না, ওই যে 42টা এক্সামের বাইরে 10টা পাবা ভোকাবুলারি এক্সাম, 10 ভোকাব এক্সামস। এবং এই 10 ভোকাব এক্সামস কয়দিন ব্যাপী হবে? 30 দিন ব্যাপী হবে। 10 ভোকাব এক্সামসটা কয়দিন ব্যাপী হবে? 30 দিন ব্যাপী হবে। অর্থাৎ আমি প্রতি সপ্তাহে 2টা করে ভোকাবুলারি এক্সাম নিব, পড়া দিব। এই পড়ার উপরে তুমি 3 দিন পরে পরীক্ষা দিবা। এর মাধ্যমে 1 মাসের মধ্যে
1 মাসের মধ্যে তুমি পুরো পড়া কমপ্লিট করে ফেলবা। ভোকাবুলারি তোমার অনেকগুলো ভোকাবুলারি কভার হয়ে যাবে। এরপর আমি তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করাবো যাতে তোমার পরীক্ষায় কমন আসে। সো তোমরা ভোকাবুলারি কোর্সটাও কিন্তু এখানে বিনামূল্যেই পেয়ে যাচ্ছ। যাই হোক, ইকুইভ্যালেন্ট শব্দটা নাউন ফর্ম হচ্ছে ইকুইভ্যালেন্স। যারা সি উত্তর করেছো তারা কারেক্ট করেছো। তারপরটা নিচের কোনটি অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ, এগেইন গ্রামার। আর ইউ এর ক্ষেত্রে এই মজাটা যে আর ইউ এর মধ্যে সব গ্রামার চলে আসে, সি ইউ এর মধ্যে অ্যানালজি চলে আসে, আবার বা ওয়ার্ড মিনিং বেশি আসে। শাস্ত্রের মধ্যে লিটারেচার দিয়ে ভরপুর থাকে, গুচ্ছের মধ্যে সব কিছু। সো তোমাকে যদি তুমি গুচ্ছে ভালো করতে চাও বা আর ইউ এ ভালো করতে চাও, তোমাকে টার্গেট রাখতে হবে সকল টপিক পড়ার। শাস্ত্রে ভালো করতে চাইলে তোমাকে লিটারেচারে প্রচুর ভালো করতে হবে, একদম ইমপ্রুভড ইংলিশ যেটাকে বলে এটা থাকতে হবে শাস্ত্রের জন্য। প্রচুর কঠিন প্রশ্ন, হ্যাঁ, দাঁত ভেঙে যায় উচ্চারণ করতে, এরকম একটা অবস্থা। লাস্ট পরীক্ষা হচ্ছে 2019-20 সালে, যে বছর আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। ওই বছরের আমার বন্ধুরা শাস্ত্রে পরীক্ষা দিয়ে এসে আমাকে কোয়েশ্চেন দিয়েছে, সলভ কর, তুই তো ডিউতে হয়ে যাবে, তুই তো ভালো করছিস, তুই তো শাস্ত্রে পরীক্ষা দিলি না, নে তুই শাস্ত্রের প্রশ্নগুলো সলভ কর। আমার দাঁত ভেঙে গেছে, এত কঠিন প্রশ্ন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আমার 20-এ 20 আসছে। বিশ্বাস করো, শাস্ত্রের প্রশ্ন হচ্ছে ডিউ এর প্রশ্ন অনেক ইজি। বুঝতে পারছেন? তারপরে জিএসটি, আর ইউ, সিইউ। সিইউ এর ক্ষেত্রে ভোকাবুলারি বা মেমোরাইজিং ওয়ার্ডগুলা একটু বেশি পারতে হয়, তবে জিএসটি এবং আর ইউ এর কোশ্চেন অপেক্ষাকৃত এই দুইটার চেয়ে ইজি হবে। এবং সিইউতে পড়তে হবে টোফেল। আমি তোমাদেরকে টোফেল পড়াবো বলে প্রতিশ্রুতি আগেও দিয়ে দিলাম, এখনই দিয়ে দিলাম, তোমাদেরকে টোফেল ধরে ধরে পড়ানো হবে, টেনশন নাই। ম্যারাথন ক্লাসগুলো হবে এমনি, ঠিক আছে? ওকে, আমি তোমাদেরকে একদম কারেক্ট হচ্ছে ইয়াটা দিচ্ছি। এমনকি তোমরা যাতে টোফেলের কঠিন জিনিসটা বিপদে না পড়ো, যে টোফেল ইংরেজি পড়তে পারি না ভাইয়া, টোফেলটা সহজ করে কীভাবে পড়বো, তোমাদের জন্য আমাদের বাংলা টোফেল আছে। বাংলা টোফেল থেকে তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, যে তোরা এখান থেকে পড়, বই কেনার টাকা নেই, ইটস ওকে, ছবি দিচ্ছি, ছবি দিয়ে পিডিএফ পড়, তাও পড়, পরে পরে পরীক্ষা দে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কোনটা কারেক্ট নাউন ফ্রেজ? আমরা দেখি গ্রাফিক কোয়েশ্চেন, গ্রাফিক ডিজায়ার, গ্রাফিক অ্যান্সার, গ্রাফিক প্রেজেন্টেশন। কোনটা হবে উত্তর বলেন দেখি? কোনটা হবে উত্তর? ওকে, বলেন বলেন। এই যে এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে দেখেন যে আমাদের আলটিমেটলি কিন্তু বুদ্ধিমত্তা কাজে লাগাইতে তো হয়ই, আরও কি লাগাইতে হচ্ছে? তাহলে 31 নম্বর প্রশ্নের মধ্যে আমরা অ্যান্সার মনে হইলো একটু কম কারেক্ট পাইছি, রাইট? কম কারেক্ট পাইলাম মনে হইলো। রাইট, এই তো আপনারা দুই একজন যখন পারেন এটা থেকে ভালো লাগে। এটা মূলত গ্রাফিক প্রেজেন্টেশন। গ্রাফিক প্রেজেন্টেশন, গ্রাফিক অ্যান্সার বলে কিছু নেই। অ্যান্সার আমরা খাতা কলমে লিখি, গ্রাফিক ডিজায়ার তো সম্ভবই না, ইচ্ছা আকাঙ্ক্ষা কেমন গ্রাফে প্রকাশ করবে, গ্রাফিক কোয়েশ্চেনও হয় না, এটা হয় এরকম। পরটা দেখেন, অ্যাকসেপ্টেবল ট্রান্সলেশন, it is also possible that some sort of these ideas will be mistaken. So it is also possible that some sort of these ideas will be mistaken. এটাও সম্ভব যে some sort of these ideas will be mistaken, কিছু কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো মিস্টেকেন হয়ে যাবে। কি হবে উত্তর? এটাও সম্ভব যে এই ধারণাগুলোর মধ্যে কিছু ভুল হবে, এটাও সম্ভব যে এই ধারণাগুলো ভুল, এটাও সম্ভব যে এই ভুল ধারণাগুলোর জানা যাবে, কিছু সম্ভাব্য ধারণা ভুল হবে। কোনটা হবে? ওকে, এটা প্যাসিভে আছে, উইল বি মিস্টেকেন। কিসে আছে? প্যাসিভে, উইল বি মিস্টেকেন। তার মানে এক্ষেত্রে আমাকে প্যাসিভ করতে হবে, হয় এটা হবে, না এটা হবে, না এটা হবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, এই ধারণাগুলোর মধ্যে কিছু মিস্টেকেন, মিস্টেক করা মানে কি? ভুল করা। সেক্ষেত্রে কোনটা হবে? সেক্ষেত্রে কী হবে? এইটাই হবে। সঠিক উত্তর হচ্ছে এইটা। যারা এটা উত্তর করছেন তারা কারেক্ট, যারা এটা উত্তর করেন নাই তারা ভুল। এরপরে আমরা আসি, হুইচ অন কন্টেজ দ্য কারেক্ট ইউজ অফ দ্য ওয়ার্ড ট্রপিক্যাল, অর্থাৎ অ্যাডজেক্টিভের কারেক্ট ইউজ ট্রপিক্যালটা কোথায় কারেক্টলি হয়েছে সেটা বের করতে বলছে। দ্য ট্রপিক অফ ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট। না, ডিসিপ্লিন ট্রপিক হয় না। উই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্য ট্রপিক, না টপিক হয়, ট্রপিক হয় না। দ্য ট্রপিক অলওয়েজ ডিস্টার্বস আস, নো, নট কারেক্ট। দ্য ট্রপিক অফ ক্যান্সার, এটা কারেক্ট। ওকে, তাহলে ট্রপিক অফ ক্যান্সার এটা জিওগ্রাফির মধ্যে আছে। ট্রপিক অফ ক্যান্সার, যারা জিওগ্রাফি বা আর্টস পড়ছেন তারা বলেন তো এটা কত ডিগ্রিতে আছে? ইস্টে আছে, ওয়েস্টে আছে, সাউথে আছে নাকি নর্থে আছে? ট্রপিক অফ ক্যান্সার কোথায় আছে? আর একটা কি? ট্রপিক অফ ক্যান্সার ছাড়া আর একটা কি? একটা আছে ট্রপিক অফ ক্যান্সার, আর একটা হচ্ছে ট্রপিক অফ
ক্যাপ্রিকর্ন, এই দুটো আছে জিওগ্রাফিতে, রাইট? আপনারা ছোটবেলায় 9, 10 যখন বাংলাদেশের বিশ্ব পরিচয় বই পড়েছেন সেখানে কিছুটা পাইছেন। ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এই দুটো হচ্ছে ইমাজিনারি লাইন। এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থের মধ্যে, যদিও জিকে টিচার পড়াবে এটা, তারপরে আমি পড়াইলাম। আর একটা এটা কি 23.5 সাউথ, সাউথ কি সাউথ হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা 23.5 নর্দার্ন হেমিস্ফিয়ার এখানে অবস্থিত। টপিক অফ ক্যান্সারটা হচ্ছে কারেক্ট উত্তর। পরেরটায় বিং আর্ডেন্ট মিন্স ড্যাশ, বিং আর্ডেন্ট মিন্স ড্যাশ, বিং আর্ডেন্ট মিন্স ড্যাশ, এটার ক্ষেত্রে উত্তর কি হবে দ্রুত একটু কমেন্ট করি, টাইম 10 সেকেন্ড। বিং আর্ডেন্ট মানে হচ্ছে উদ্গ্রীব হওয়া, এই জন্য বিং ইন্টেন্স হবে কারেক্ট উত্তর। এখানে আমি সময় নিলাম না, পরবর্তীটায় যাই। He had many acquaintances but few really close friends. This is an example of but to dash. এটার ক্ষেত্রে কোনটা, এটা কোন ধরনের বাক্য এটা বলতে হবে। দেখি 35 নম্বরটা আপনারা পারেন কিনা। He had many acquaintances but few really close friends. This is an example of compound, simple, complex. তারপরে contracted sentence, কোনটা হবে উত্তর? আমরা একটা বাক্য বলি, হি ইজ পোর বাট হ্যাপি। এই বাক্যের মধ্যে বাটের আগে একটা ক্লজ আছে, বাটের পরে কিন্তু একটা ক্লজ নাই, বাট এই তারপরে এই বাক্যটা কোন ধরনের বাক্য? কম্পাউন্ড বাক্য, কারণ আমরা চিন্তা করি যে এটা কন্ট্রাক্ট করে দেওয়া হয়েছে বা ছোট্ট করে দেওয়া হয়েছে। তো ঠিক একইভাবে এই যে আমরা নিচ্ছি এখানে 35 নাম্বারটা, 35 নম্বর বাক্যের মধ্যে বাট রিয়েলি ফিউ ক্লোজ ফ্রেন্ডস, এর আগে এটাও আছে যে হি হ্যাড মেনি অ্যাকোয়াইন্টেন্সেস বাট হি হ্যাড ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। হি হ্যাডটা এখানে উজ্জ্ব আছে, উজ্জ্ব থাকলে উত্তর কি হবে? কম্পাউন্ডই হবে। কেন? কারণ বাট দ্বারা দুইটা ক্লজকে আমরা যুক্ত করেছি, সেজন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। পরবর্তীতে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ম্যাসিভ ইন দ্য ফ্রেঞ্চ ম্যাসিভ ডায়াসপোরা। টেক্সট বই থেকে এই একটাই আরিউতে আসছিল, মাত্র একটাকে দুইটা, হ্যাঁ মাত্র একটাকে দুইটা, এটা একটা তার মধ্যে। বলেন দেখি কি হবে এটার উত্তর। মিতালি দেবনাথ বলছেন রাবির জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা রাবির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সিলেবাস দিয়ে দিব, আজকে বলছি না। ওকে ভাইয়া, আপনার নাম কি? তাহমিনা বেগম বলছেন। তাহমিনা, আমার নাম রাকিব, তোমার জন্য কমেন্ট করে দিলাম, আমার নাম রাকিব, এই দিলাম। ওকে, আমরা পরবর্তীটা আসি যে ম্যাসিভ ডায়াসপোরাসের ক্ষেত্রে ডায়াসপোরা শব্দটা হচ্ছে নাউন। ম্যাসিভ ডায়াসপোরার ক্ষেত্রে ডায়াসপোরা শব্দটা হচ্ছে নাউন আর ম্যাসিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আমার বন্ধুর নাম কুদ্দুস, কুদ্দুস সাহেব হচ্ছেন হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম হচ্ছে নাউন নাকি হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ? হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ। কুদ্দুস হচ্ছে নাউন, কুদ্দুস কেমন, কুদ্দুস হচ্ছে হ্যান্ডসাম, এটা হইতেছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে বললেন যে আপনার বান্ধবী সকিনা নাউন, সকিনার আগে যদি আমি অ্যাডজেক্টিভ দিই কি দিবেন? বলবেন যে গর্জিয়াস সকিনা, গর্জিয়াস এখানে কি? অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে ম্যাসিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কোনো ডাউট আছে বলে আমি মনে করি না। দ্য টিকিটস আর 20 টাকা ইচ, দ্য টিকিটস আর 20 টাকা ইচ, এটার ক্ষেত্রে কি বলতে হবে? দেখি পারেন কিনা, পারলে পুরস্কার আছে। এটা যে পারবে তার জন্য চকলেট, এটা যে পারবে তার জন্য চকলেট। যেই পারবে এটা তার জন্য চকলেট আছে, দ্রুত কমেন্ট করতে হবে, আমি সময় নিব এটার ক্ষেত্রে একটু। ইচ শব্দটা সচরাচর একটা প্রোনাউন হিসেবে বসে একটা ডিটারমাইনার হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, আবার বসতে পারে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ছাড়াও ইয়েতে বসতে পারে, তাই না? ইচ এভরি আইদার নাদার কি ইনডিফিনিট না, ইচ এভরি আইদার নাদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভের পরে কি হয়? এটা হইতে পারে একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে, আর অন্য জায়গায় হইতে পারে। আমরা দেখবো যে এখানে এটা কি। ইচ শব্দটি দ্বারা যখনই অ্যাপিস বোঝানো হবে, এপিস অর্থাৎ এক পিস আকারে চলে আসবে, ভার্বকে মডিফাই যখন করবে তখন ওইটা হবে অ্যাডভার্ব।
দ্য টিকিটস আর 20 টাকা ইচ, এই বাক্যের মধ্যে এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখি সোনামণিরা কারা কারা কারেক্ট করছেন, সবাই হাত তুলেন, যারা কারেক্ট করছেন তারা হাত তুলেন। ঠিক আছে, আমরা অনেকেই পেয়েছি প্রোনাউন অ্যাডভার্ব সি। চবির সাজেশন দিবেন না ভাইয়া বলেছেন মোহাম্মদ জিহাদ হোসেন। কেন দিব না ভাইয়া, সবগুলোই দিব আছে, ক্লাসের শুরুতেই বলে দিয়েছি সকল বিশ্ববিদ্যালয়ের সাজেশন আমি দিব। ক্লাস তো চবিরগুলো এতক্ষণ ধরে নিলাম, এখন বলে দিচ্ছি। ওকে ঠিক আছে, যারা এটার উত্তর করেছেন ডি তারা কারেক্ট করেছেন, যারা এটার উত্তর করেন নাই তারা ভুল করেছেন। জুভেনাইল ইমপ্লাইজ ড্যাশ, সফিস্টিকেটেড, স্ট্রিট ওয়াইজ, ইনএক্সপেরিয়েন্সড, অ্যাকমপ্লিশড। মনে রাখবেন জুভেনাইল শব্দটা আসছে কই থেকে, যুবকদের থেকে। যুবক মানে কি আমার চেয়ে ছোট, আপনাদের চেয়ে সামান্য একটু ছোট, এই ধরনের বাচ্চাদেরকে বলা হয় জুভেনাইল। তারা কি এক্সপেরিয়েন্সড নাকি তারা অ্যাকমপ্লিশড নাকি ইনএক্সপেরিয়েন্সড, কোনটা হবে সঠিক উত্তর? ওকে, জুভেনাইল শব্দটা দ্বারা মূলত বোঝানো হয় অনভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা নাই এবং তাদের মনে অনেক প্রশ্ন যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আমার গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, আমার শারীরিক আকৃতি চেঞ্জ হচ্ছে, আমি কারোর প্রতি আকর্ষিত বোধ করছি। কুদ্দুস বলছে আমি সকিনাকে চাই, সকিনা বলছে আমি কুদ্দুসকে চাই। সো এটা হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড, তারা কখনো আগেই ফিলিংসগুলো ডেভেলপ করে নেই, এই মুহূর্তে এসে তাদেরকে নানা ধরনের বোধ করতে হচ্ছে। এ পার্সন হু ইজ 100 years old or older than that is a dash, সেঞ্চুরিয়ান নাকি সেঞ্চুরিয়ান নাকি অন্য কিছু? এ পার্সন যিনি, ওকে আমরা আগে যখন পড়েছিলাম একটা বিখ্যাত বিড়াল উপন্যাসের মধ্যে ছিল, তারপরে আরও একটা উপন্যাস ছিল যেখানে অশীতিপরায়ণ নামে একটা কথা ছিল। অশীতিপরায়ণ মানে যার বয়স এত বেশি হওয়ার পরে যিনি শক্ত, অশীতিপরায়ণা। সেখান থেকে এখানে একটা পাচ্ছি যে একজনের বয়স যদি 100 বছর হয় কিংবা তার বেশি, তাকে আমরা বলি সেন্টেনেরিয়ান। সেন্টেনেরিয়ান, ওকে ভেরি গুড। পরবর্তীতে আমরা আসি, being fastidious is associated with dash, being fastidious, being fastidious, fastidious মানে খুঁতখুঁতে নিখুঁতভাবে যে কাজ করতে পছন্দ করে, খুঁতখুঁতে নিখুঁতভাবে যে কাজ করতে পছন্দ করে সেটাকে আমরা বলতেছি। তাহলে being fastidious মিন্স হচ্ছে খুঁতখুঁতে নিখুঁত। হ্যাঁ, being fastidious মানে হচ্ছে পারফেকশন, being fastidious মানে হচ্ছে পারফেকশনকে যে মেনটেন করে। ওকে, পরবর্তী which word is correctly spelled, এটা ইজি। যেমন রেনাইসেন্স বানানে রেন NNI হবে নাকি, আবার SSAA হবে, এটা হবে না। কোটিডিয়ান হবে কিনা, রিপিটেশন বানানো তো ভুল, ইটিকেট বানানো ভুল, তাহলে হবে কোনটা? এটা কারেক্ট কোনটা রেনাইসেন্সের বা এই 41 নম্বর প্রশ্ন কারেক্ট কোনটা বলেন? ওকে, 41 নম্বর প্রশ্নের কারেক্ট হচ্ছে কোটিডিয়ান। শেষ নম্বর প্রশ্নের কারেক্ট কি? কোটিডিয়ান। তাহলে কোটিডিয়ান শব্দের অর্থ কি? রিপিটেশন মানে পুনরাবৃত্তি, এটিকেট মানে নিয়ম শৃঙ্খলা, রেনাইসেন্স মানে গণজাগরণ বা রেনেসা। আবার কোটিডিয়ান মানে তাহলে কি? কোটিডিয়ান মানে হচ্ছে প্রাত্যহিক, এভরিডে লাইফ নিয়ে আমরা যে কথাগুলো বলি প্রাত্যহিক। আজকের লাইভের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। আপনারা একটু কমেন্ট করেন, এই প্রশ্নোত্তরটা কমেন্ট করেন। আমরা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে বলেছিলাম, আজকের সর্বশেষ প্রশ্ন এইটা। এরপরেই আমি আপনাদের সাথে আলোচনা করব আরইউ এবং সিইউ এর প্রশ্নগুলো নিয়ে, যে কোনগুলো বেশি আসে কোনগুলো আসে কম। সিলেবাস দিয়ে যাব মুখস্থ অংশেরগুলো, আজকে ক্লাসে দিব মুখস্থ অংশেরগুলো। আবারও আমাদের ক্লাস চলতেই থাকবে। বলে দিচ্ছি, ন্যাশনালের জন্য লাল টুকটুকে পরিমতো বই কিনলে ন্যাশনালের কোর্সটা ফ্রি, কিংবা আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সে চলে আসলে ন্যাশনালের কোর্সটা পাবেন ফ্রি। ফ্যান্টাস্টিক 4 কোর্স থেকে ক্লাসের সংখ্যা 42, এক্সামের সংখ্যা 42। ইংরেজির 14টা ক্লাস বেসিক থেকে পড়ানো হবে, 14টাই হবে ম্যারাথন ক্লাস। 2 ঘন্টার নিচে কোনো ক্লাস নাই। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা এক্সামের ব্যবস্থা। এক্সাম শেষে নিজেকে সঠিক প্রশ্ন উত্তর কোনগুলো দেখতে পারবেন, এছাড়াও জানতে পারবেন। এছাড়াও কোর্সের টিচার ভাই আপুদের সাথে দেখা হবে কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সাথে দেখা হয়ে যাবে, চট্টগ্রামে ইনশাআল্লাহ আমার সাথে দেখা হবে যদি বেঁচে থাকি, দোয়া করেন। যাই হোক, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন? নাথিং ইজ সার্টেন, ইজ দ্যাট নাকি ইজ ইট? দেয়ার ইজ সামথিং রং উইথ হার, ইজেন্ট দেয়ার। তারপরে মোস্ট অফ দেম নো ইংলিশ, ডিডেন্ট দে। তারপরেটা হচ্ছে ইউ স্পিক বাংলা, ডোন্ট ইউ। কোনটা হবে সঠিক? দেখেন, নাথিং ইজ সার্টেন, এর ক্ষেত্রে যদি ইজ দ্যাটের জায়গায় ইজ ইট হইতো তাহলে এটা কারেক্ট হইতো, প্রোনাউনের ভুল। তারপরটা দেয়ার ইজ সামথিং রং উইথ হার, দেয়ার ইজ সামথিং রং হচ্ছে সাবজেক্ট, দেয়ার কখনো সাবজেক্ট হয় না, তাহলে হয়তো ইজ এন্ড ইট, ইজ এন্ড দেয়ার দিয়ে দিছে, আবারও প্রোনাউনের ভুল। তারপরেরটা মোস্ট অফ দেম নো, নো মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হবে ডোন্ট দে, দেয়া হয়েছে অক্সিলারি ভার্বের ভুল।
এটাও কাটা, এটাও কাটা, কারেক্ট রয়েছে একটাই, ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলো, ডোন্ট ইউ। তাহলে এই গেল আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন। আজকের সর্বশেষ প্রশ্ন, মাঝারিন নুজাতকে আমরা দেখছি। আমি আসলে জানতাম না যে মাঝারিন নুজাত আমাদের ক্লাস করেন। হঠাৎ করে দেখি যে জয়কলির পেজে একটি ভিডিও গিয়েছে, সেখানে সে বলেছেন যে আমি পরীক্ষার আগের দিনে বা পরীক্ষার 2 দিন আগে রাকিব ভাইয়ের ইংরেজি ক্লাস করেছি। আমি তো লজ্জা পেয়ে গেছি, হাই কী বলছে, খুশির খবর, ক্লাস করায় অনেক থ্যাংক ইউ আপু। রাব্বি ভাই বলেছে যে মাহাজির আপু আপনার নাম নিয়েছেন, আমরা ভিডিওটা দেখেছি, খুবই খুশি হয়েছি। আরইউ এবং সিইউ পরীক্ষা যারা দিবে তাদের সাথে কিন্তু আমাদের এক্সাম হলেই দেখা হবে। কেউ আরইউতে যাক না যাক, আমি যদি মানে বিরাট বড় বিপদে না পড়ি, পারিবারিক কোনো বিরাট কিছু না পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টার্সের পরীক্ষা না হয়, আমি ওই টাইমে আরইউতে থাকবই ইনশাল্লাহ। আরইউয়ের পরীক্ষার হলে যে মাঠগুলো আছে প্যারিস রোডে রাকিব স্যারকে পাওয়া যাবে 100%। যাই হোক, আমরা বলছিলাম আরইউয়ের মুখস্থ অংশের সাজেশনটা আজকে দিয়ে দিই। এই যে আমার হাতে প্রশ্নের স্পেশাল সাজেশন, আমি আজকে শুধু মেমোরাইজিং পার্ট বলি। আরইউয়ের ক্ষেত্রে প্রশ্নের সংখ্যা কখনো 28টা হয়, কখনো হয় 26টা, কখনো হয় 30টা, রাইট? আপনারা বলেন তো আপনাদের জন্য প্রশ্ন কয়টা আছে আরইউতে ইংরেজির? এই এতগুলো প্রশ্ন থাকায় মুখস্থ অংশ আসলে কোনটা আইটেম বাদ দেওয়া ঠিক না। যেমন নাউনের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার, আপনার নাম্বার অ্যান্ড জেন্ডার অবশ্যই পড়বেন, নাম্বার প্লাস জেন্ডার পড়বেন, যেহেতু পাশাপাশি চ্যাপ্টার থাকে সব বই। আমাদের জয়কলের বই অনেকগুলো ব্যতিক্রম সহ দেওয়া আছে, নাম্বার জেন্ডারটা পড়ে নেবেন। পরীক্ষায় 100% আসবে একটা জিনিস, সেটা হচ্ছে স্পেলিং অবশ্যই আসবে। আমি মুখস্থ অংশগুলো আজকে দিচ্ছি, গ্রামারগুলো পরে দিব, কেননা তাছাড়া আপনারা পরবর্তী ক্লাসে আবার আসবেন না, দুষ্টু পোলাপান। ঠিক আছে, এরপর আমি বলছি মুখস্থ অংশের মধ্যে আরো আছে হচ্ছে, আপনারাই খেয়াল করেছেন একটু আগে আমরা পেয়েছি কি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। আরইউ এর ক্ষেত্রে দিচ্ছি এটা আরইউ, আজকে দিচ্ছি আরইউ স্পেশাল। আরইউ এর ক্ষেত্রে এটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের পরে যেটা আমরা 2-3টে জায়গায় মুখস্থ দেখছি এবং মুখস্থ লিটারেচারগুলো আসতেছিল, সেটা হচ্ছে লিটারেচার। মারাত্মকভাবে এখানে কি হচ্ছিল, চবির ক্ষেত্রে সিমিলি মেটাফোর টাইপের কোনো ফিগার অফ স্পিচ দেয় নাই, উনি কোন দেশি, এটার তার প্লে কিনা, এটা উপন্যাস কিনা, এটা কি, এটা বলতে হইতেছিল। তো এটা হচ্ছে আরইউ এর ক্ষেত্রে। তারপরে সিইউ এর ক্ষেত্রে এবং আরইউ এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই। তারপরে এই কি আরইউ এর ক্ষেত্রে একটু গ্রামারটা মজার আসে, ওকে। তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বা সেন্টেন্স কমপ্লিটিং থেকে খুব প্রশ্ন কম আসে, বাট আসে। এটা একটা মুখস্থের অংশ। কেন? কারণ এটার জন্য আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হয়। ভোকাবুলারির মধ্যে অ্যানালজি আরইউতে কম আসে, ইয়াতে বেশি আসে। কোথায়? চট্টগ্রামে আসে বেশি। ঠিক আছে, এসব ছাড়া আরও কি আছে? এসব ছাড়া আরও আছে হচ্ছে প্রিপজিশন। আমি আপনাদেরকে বলে দিছি যে আপনাদের 10টা এক্সাম হবে, ওই 10টা এক্সামের মধ্যে আমি আপনাদের সিলেবাস কভার করে দিব। অর্থাৎ ভোকাবুলারির মুখস্থ অংশের জন্য যে আমরা বই পড়ি, বইয়ের যে সিলেবাস, এই সিলেবাসটাকে আমি 2টা ভাগে ভাগ করছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা হচ্ছে বইটাকে ভাগ করছি, এত মোটা মোটা বইকে আমি 10টা ভাগে ভাগ করছি এবং ওই 10টা ভাগের মধ্যে প্রতিদিন পড়া দিব। 2 দিন পর বা 3 দিন পর সেটা পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে আপনার পড়াটা রিভিশন হয়ে যাবে। তাই আপনাকে পড়া নিয়ে চিন্তা করতে হবে না যে ভোকাবুলারি আমি এতগুলো কেমনে পড়বো। আপনি তো এমনিই অলস, হ্যাঁ, হচ্ছে খাবার পরে মোটাটা ভরিলে বিছানার মধ্যে শুয়ে পড়েন, পড়তে ইচ্ছা করে না, রাইট? সেক্ষেত্রে আমি আপনাকে কি করতেছি, 10টা ভাগে ভাগ করে দিয়ে পরীক্ষা যখন নিচ্ছি আপনার সিলেবাসটা অটোমেটিক কাভার হয়ে যাচ্ছে, সুবিধা। ওকে, এছাড়া আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে অন ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা পড়তে হয়। আমরা অ্যানালজি আরইউ এর জন্য বাদ দিতে পারবো, বা শেষের দিন পড়লেও চলবে, শেষের 2-1 দিন পড়লেও চলবে, প্রথমের দিকে লাগবে না। আর একটা আছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনো অ্যান্টো। তো পরীক্ষা হলে সবচেয়ে বেশি আমরা আজকে দেখছি যে লিটারেচার আসছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আসছে স্পেলিং, আসছে প্রিপজিশন, আসছে অনার সাবস্টিটিউশন, রাইট? আর সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে আমি বলি যে ভাইয়া সিনোনিম আর অ্যান্টোনিম আসে 30 মার্কের পরীক্ষায় 2 মার্ক, বাকি থাকে 28 মার্ক। যে 28 মার্ক পাওয়া সহজ, তুমি কি 2 মার্কের জন্য পরিশ্রম করবা নাকি 28 মার্কের জন্য পরিশ্রম করবা, বা বাকি মার্কগুলোর জন্য পরিশ্রম করবা? সো আমাদের টার্গেট হচ্ছে 2 মার্কের পিছনে না ছুটে 28 মার্ক বা বাকি যে 26 মার্ক আছে, ওই 26 মার্ক কেমনে তোলা যায়, 26 কেমনে তোলা যায়, এটা টার্গেট করা। আমি নিজে শর্টকাট ট্রিকে ইজিলি পড়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ফুল মার্ক নিয়ে আসতে পারছি, জাহাঙ্গীরনগরের আইবিএতে আমি চান্স পাইছিলাম শুধু ইংরেজির জোরে। আমি ম্যাথের প্রিপারেশনও নেই, সেখানে তো ম্যাথ ছিল ইংরেজি দিয়ে,
হ্যাঁ, ইংরেজি গ্রামারের জোরে আমি পাইছি, তাও ভোকাবুলারি জোরেও না। তো আমি আপনাকে বলবো যে আপনারা একটু ভরসা রাখেন আমাদের এই যে যে কোর্সটার কথা আমরা বারবার বলতেছি, এই যে ফ্যান্টাস্টিক 4 কোর্সটা, এই কোর্সে আপনারা ভরসা রাখেন। আপনাদের এক্সাম সংখ্যা কিন্তু নর্মালি হচ্ছে 42টা এক্সাম সংখ্যা, কিন্তু 10টা ভোকাবুলারি এক্সাম, মানে আপনারা এক্সাম পাচ্ছেন 52টা, ক্লাস পাচ্ছেন 42টা। তাহলে এক্সাম পাচ্ছেন 52, ক্লাস পাচ্ছেন কয়টা? এই কটা। আর সেখানে কোর্স ফি কত? 1200 টাকা। আপনি যদি 31 তারিখের মধ্যে ভর্তি হন, ভর্তির সময় আমার রেফারেন্সটা দিয়ে ভর্তি হন, শোনামনি আপনাদের জন্য কোর্স ফি আমি 201 টাকা করে কম নিলাম, আমার ভাগ থেকে টাকা কমে যাক, টিচাররা তারা শেয়ার পাবে, শেয়ার থেকে টাকা কমে যাক, বেড়ে যাক, আমার টাকা কমে যাক, সমস্যা নেই, কিন্তু আপনি শুধু ক্লাসে আসেন, তাহলে আমি খুশি। আমি আপনার থেকে টাকা ইনকাম করতে চাই না। আমার যারা অনেক স্টুডেন্ট আছে, আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে গ্রুপে তারা জানে যে তাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রিতে পড়াইছি, যে কয়দিনে পড়াই ফ্রিতে পড়াইছি। তো আপনাদেরকে এখন এই কোর্সের মধ্যে তো আমি যুক্ত হয়ে গেছি, এখানে ফ্রি পড়ানোর অপশন নাই, এই কোর্সটাতে আপনারা একটু আসেন, কম খরচে আসেন, আমি যতটুকু পারি আপনাকে সহায়তা করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আরইউ পর্যন্ত আপনাদের সাথে একটা বিরাট বড় জার্নি কমপ্লিট করবো, আরইউ এবং সিইউ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখা করব, এবং আপনারা আমার কোর্স করে ক্যাম্পাসে গিয়ে দেখা করবেন, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। এবং যাদেরকে পিডিএফ দেওয়ার কথা বলছিলাম, শিওর থাকেন যে পিডিএফ পেয়ে যাবেন কালকে ইনশাল্লাহ। আগামী ক্লাসে ভিডিওতে অবশ্যই দেখা হবে দ্রুত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।